শরীরের ওজনের প্রায় 1.5 থেকে 2 কেজি ব্যাকটেরিয়া দিয়ে তৈরি। উই আর মোর ব্যাকটেরিয়া দ্যান হিউম্যানস। আমরা এখন ফিকাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্লান্টের যুগে চলে এসেছি। মানে একজন মানুষের কাছ থেকে আপনারা স্টুল নিয়ে স্যাম্পল কালেক্ট করে সেটা অন্য মানুষের ইনস্টিটিউটে দেওয়া হচ্ছে। সিভিলাইজ উচ্ছৃঙ্খল লাইফ লিড করছি। আমাদের অনেকেরই যেটা আমরা দেখি যে আমরা কথায় কথায় বলি গ্যাস হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব কমন কথা, গ্যাস হয়ে যাচ্ছে। বাঙালি এবং বাঙালির গ্যাস ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি পেছন থেকে দিনে 3 বার 4 বার পুক করি অথবা গ্যাস বেরোয়, সেটাও নিয়েও কিন্তু আমার কাছে প্রচুর রুগী আসে। গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, এই তিনটে কি এক না আলাদা? এর অ্যান্টাসিড লং টার্ম খায় তাদের অনেক সময় কিডনির প্রবলেম হয়, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বলি আমরা। যত আমরা সুগার কম খাবো, চিনি মিষ্টি কম খাবো, তত আমরা ভালো থাকবো। অনেকেই এখন বলছেন যে ময়দা খাওয়া ছেড়ে দিতে হবে, ময়দা খেলে ভীষণ ক্ষতি হবে, আটার লুচি খান। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রোটিন বেশি খায়, ওদের সপ্তাহে 2 বার 3 বার পটি করলেই এনাফ। কিন্তু ভারতবর্ষে আমরা কিন্তু রেগুলার পটি করি। সুতরাং তুমি খাওয়াটা কমাতে পারো, তাহলেই তোমার ওজন কমবে, তোমার লিভার থেকে ফ্যাট গলবে, তোমার সুগার কন্ট্রোল হবে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডক্টর দেবোত্তম বন্দ্যোপাধ্যায়। আর আজ আমরা কথা বলেছি গাট হেলথ নিয়ে। এই শব্দটা নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন, কিন্তু বিষয়টা ঠিক কী, কীভাবে আমরা নিজেদের গাট হেলথ ভালো রাখব, সমস্ত বিষয়ে কথা হয়েছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে, অনেক কিছু জানতে পারবেন। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি। মানে আমাদের মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ হয়, কিন্তু তবুও ভালো আছি। দেখে কেমন মনে হচ্ছে? একদম 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 ঠিকঠাক। আজকে আমরা আলোচনা করব মেনলি গাট হেলথ নিয়ে। এই ওয়ার্ডটা বারবার আমরা শুনছি বা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি কি করা দরকার, গাট হেলথ এই বিষয়টা কি, খুব ক্লিয়ার যে একটা পিকচার পাচ্ছি তা কিন্তু নয়। এই ব্যাপারটা নিয়ে ডিটেলে আজকে আপনার কাছ থেকে জানবো। নিশ্চয়ই। আচ্ছা, আমি যেটা বলি গাট হেলথ, গাট মানে হচ্ছে আমাদের ইন্টেস্টিনকে গাট বলি, আর হেলথের বাংলা হচ্ছে স্বাস্থ্য। তার মানে ইন্টেস্টিনের স্বাস্থ্যটাকে আমরা গাট হেলথ বলি। আমাদের প্রথমেই বলে রাখি, আমাদের যে ইন্টেস্টিন সেটা প্রায় 7 থেকে 8 মিটার লম্বা। এটা অনেকেই আমরা জানি না কিন্তু। তো আমরা গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট, তো তাই জন্য আমরা সবচেয়ে বড় অর্গান নিয়ে আমরা ডিল করি। এবং তুমি শুনলে এটা অবাক হবে, ইন্টেস্টিনটাকে যদি আমরা স্প্লিট করে দিই, এটা যে সারফেস এরিয়া দ্যাট ইজ মোর দ্যান এ লন টেনিস কোর্ট। বিশাল সারফেস এরিয়া। লন টেনিস কোর্ট? হ্যাঁ, লন টেনিস কোর্ট। আমরা লন টেনিস দেখেছি, ছোটোবেলায় দেখেছি, এখনও দেখি। তো লন টেনিস কোর্টের এরিয়া বিশাল। তার থেকেও বড় সারফেস এরিয়া হচ্ছে আমাদের ইন্টেস্টিন, যদি আমরা এটাকে স্প্লিট করে দিই। তো সুতরাং শুধু ইন্টেস্টিনই সীমাবদ্ধ নয় এই আমাদের গ্যাস্ট্রোএন্টেরোলজি, এর সঙ্গে আনুষঙ্গিক অর্গান আমাদের আছে। যেমন আছে লিভার, যেমন আছে প্যানক্রিয়াস, যেমন আছে স্প্লিন। স্প্লিনটা অবশ্য হেমাটোলজির মধ্যেও পড়ে, আমাদের মধ্যেও পড়ে, এর সঙ্গে প্যানক্রিয়াসও আছে। সুতরাং আমরা খুব বড় জায়গা নিয়ে ডিল করি। এই ইন্টেস্টিনাল হেলথকে আমরা বলি গাট হেলথ। এবং আমরা দেখেছি বা আমরা শুনেছিও হয়তো যে একটা ওল্ড চাইনিজ সেইং আছে, অল ডিজিজেস অরিজিনেট ফ্রম দ্য গাট। হ্যাঁ, মানে এটা অনেকেই এখন বলছে যে আমাদের যা রোগ রয়েছে তার মানে অন্তত 70% পেট রিলেটেড। তার কারণ হচ্ছে আমাদের যে রোগগুলো এখন দেখা দিচ্ছে ডিউ টু ইমপ্রুভ সিভিলাইজেশন। আমরা কী কী দেখছি? অল আর নন কমিউনিকেবল ডিজিজেস। আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ইন্ডিয়া তো এখনও কমিউনিকেবল ডিজিজ অনেক হয়, যেমন টিবি, ম্যালেরিয়া, যেমন ভাইরাল ইনফেকশান, ফাঙ্গাল ইনফেকশান, এগুলো আমাদের হয়। কিন্তু আমরা এখন যা দেখছি এগুলো তো আমাদের ছিল, আছে, হয়তো থাকবে, এখন তার প্রকোপ অনেকটাই কমেছে। কিন্তু যতদিন যাচ্ছে আমাদের নন কমিউনিকেবল ডিজিজেস, যেমন ওবেসিটি সবচেয়ে কমন ডিজিজ আমরা পাই। যদি আমরা চেম্বারে বা হসপিটালে যদি আমরা 10টা রুগী দেখি, তার মধ্যে 7টা থেকে 8টা রুগী কিন্তু ওভারওয়েট অথবা ওবেস। সুতরাং ওবেসিটি হচ্ছে এখন লিডিং ডিজিজ ইন দ্য ওয়ার্ল্ড। আগে আমাদের ভারতবর্ষে ওবেস পপুলেশান ছিল হচ্ছে 10 থেকে 20
কিন্তু এখন নতুন সার্ভেতে দেখা যাচ্ছে প্রায় 50% ভারতবর্ষের লোকেরা ওবেজ। 50%? 50% প্রায় ওবেজ, সিভিলাইজড পপুলেশনে ওবেজ। আর যারা ওবেজ নয় তাদেরও মেটাবলিক্যালি ওবেজ বলে একটা টার্ম আছে, সেইটা আমাদের শরীরে কিন্তু ঢুকে গেছে। তার সঙ্গে কী কী রোগ, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরলের রোগ, হার্টের রোগ, নার্ভের রোগ, এগুলো সব হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজেস। সুতরাং সব যদি আমরা ইউরিক অ্যাসিড মেলাই একসঙ্গে, এটাকে আমরা বলি হচ্ছে মেটাবলিক সিনড্রোম। সুতরাং একজন মহিলা বা পুরুষ যে মোটা, তাদের যদি আমরা অ্যানালাইজ করি দেখবে তাদের কিছু দিনে ডায়াবেটিস আছে, কারুর হাইপারটেনশন আছে, কারুর ফ্যাটি লিভার আছে, কারুর হার্ট অ্যাটাক হয়ে গেছে, কারুর হার্টে স্টেন্ট আছে, কারোর ইউরিক অ্যাসিড বেশি, কারোর প্রেশার বেশি, কারোর নার্ভের অসুখ আছে। সুতরাং সব মেটাবলিক সিনড্রোমের মধ্যে এগুলো আমরা ফেলি। সুতরাং এটাই হচ্ছে প্রধান রোগ। এবং তুমি বললে বিশ্বাস করবে না যে এইটা কিন্তু ইন্টেস্টিনের যে মাইক্রোবায়োটা, আমাদের ইন্টেস্টিনে অনেক মাইক্রোবায়োটা আছে, মেনলি ব্যাকটেরিয়া, কিছু বেনিফিশিয়াল ফাঙ্গাস এবং সামটাইমস ভাইরাসেস। সো মেনলি হচ্ছে ব্যাকটেরিয়া দিয়েই তৈরি। এবং আমাদের শরীরের ওজনের প্রায় 1.5 থেকে 2 কেজি ব্যাকটেরিয়া দিয়ে তৈরি। সুতরাং আমাদের একজন ওজনের 1.5 থেকে 2 হ্যাঁ, কেজি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দিয়ে দিয়ে তৈরি। সুতরাং আমরা যদি 70 কেজি আমার ওজন হয়, আমার আসল ওজন কিন্তু 68 থেকে 68.5 কেজি। 1.5 থেকে 2 কেজি ব্যাকটেরিয়া আছে যেটা বেনিফিশিয়াল। তাই জন্য আমি সবাইকে বলি, উই আর মোর ব্যাকটেরিয়া দ্যান হিউম্যানস। আমরা নিজেদের সহবাসে আছি, ব্যাকটেরিয়ার সঙ্গে আমরা আছি। সুতরাং এই ব্যাকটেরিয়াগুলোই যখন বিভিন্ন কারণে অল্টার হয়ে যায় অথবা পরিবর্তিত হয়ে যায়, তখনই কিন্তু আমাদের এই মেটাবলিক সিনড্রোমগুলো দেখা দেয় বেশিরভাগ করে। সুতরাং এখন আমরা তাই জন্য আমরা কি করি, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আমরা ইনস্টিল করি আমাদের ইন্টেস্টিনে। সেটা কিছু ভালো প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স পাওয়া যায়, সেগুলো আমরা মুখে ক্যাপসুল হিসাবে খাই। আর আমি এই ব্যাপারটাও একটু জানবো আপনার কাছ থেকে, মানে প্রোবায়োটিক প্রিবায়োটিক এই দুটো ব্যাপারে একটু আলাদা করে আমাদের একটু বুঝিয়ে দেবেন। প্রোবায়োটিক মানে হচ্ছে এগুলো হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। আমি খুব সোজা গোদা বাংলা ভাষায় বলছি। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যেগুলো আমরা আইদার লাইভ অথবা ফ্রিজ করে একটা ক্যাপসুলের মধ্যে ঢুকিয়ে আমরা দেই, এবং সেগুলো নর্মাল যে ব্যাকটেরিয়া ফ্লোরা সেটাকে এনরিচ করে এবং অ্যাবনর্মাল ব্যাকটেরিয়া ফ্লোরাগুলোকে হাঁটিয়ে দেয়। তার মানে বিষে বিষক্ষয়, এটা আমরা জানি বাংলায়, ঠিক আছে। সুতরাং আমরা ব্যাকটেরিয়া দিয়েই অন্য ব্যাকটেরিয়াকে মেরে ফেলছি বা সরিয়ে দিচ্ছি ভালো ব্যাকটেরিয়া তৈরি করার জন্য। আর প্রিবায়োটিক হচ্ছে এমন একটা সাবস্টেন্স, এটা ব্যাকটেরিয়া নয় কিন্তু সাবস্টেন্স, যেগুলো যদি আমরা সঠিক পরিমাণে আমাদের ইন্টেস্টিনে দেই, হ্যাঁ, যেমন ইনুলিন, অলিগোস্যাকারাইড এগুলো আছে, সেগুলো অ্যাবনর্মাল ব্যাকটেরিয়াগুলোকে সরিয়ে দেয় এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করতে সাহায্য করে। সুতরাং প্রোবায়োটিক্স অ্যান্ড প্রিবায়োটিক্স প্রচুর কম্বিনেশন পাওয়া যায়, যেগুলো মিক্সচার করে যদি দেই, when instilled in our intestine in sufficient quantity helps to regenerate our gut health. খুব কমন, আমরা বাইরে হয়তো কোনো ফুচকা খেলাম বা চাউমিন খেলাম, আমরা খুবই খেয়ে থাকি। না, এগুলোতে তো আসবো, আমি পুরো ডিটেলে আসবো, ফুড নিয়ে তো ডিটেলেই আসবো। হ্যাঁ, সুতরাং যেগুলো হয়, আমাদের পেট খারাপ হলো, পেট খারাপ হওয়া মানে হচ্ছে অ্যাবনর্মাল ব্যাকটেরিয়া আমাদের শরীরকে দখল নিয়েছে। সুতরাং আমাদের গাট হেলথ জিওপারডাইজড। তখন আমাদের শরীর কী করে, সেই ব্যাকটেরিয়াগুলোকে বার করার চেষ্টা করে। তখনই কি হয়, আমাদের পেটে ব্যথা হয়, আমাদের বমি হয়, আমাদের লুজ মোশন শুরু হয়। এটা হচ্ছে শরীরের যে বজ্র পদার্থগুলো যা আমরা ইউরিন দিয়ে বার করি, সেরকমই বাজে ব্যাকটেরিয়া ঢুকে পড়ে, সেগুলোকে আমরা বার করার চেষ্টা করি। সুতরাং আগে যখন প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স এগুলো আমাদের ছিল না, তখন আমরা শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতাম। অ্যান্টিবায়োটিক কী করতো, বাজে ব্যাকটেরিয়াগুলোকে মেরে দিত, কিন্তু তার সঙ্গে কিছু কিছু ভালো ব্যাকটেরিয়াও মরে যেত। হ্যাঁ, মানে এখন কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো অ্যান্টিবায়োটিক যদি ডক্টররা দেন, তার সঙ্গে একটা প্রোবায়োটিকও দিয়ে দেন। এই জন্যই যে কনসেপ্টটা এসছে, অ্যান্টিবায়োটিক যেটা করে সেটা হচ্ছে বাজে ব্যাকটেরিয়াগুলোকে মারছে এবং ভালো ব্যাকটেরিয়াও যেগুলো, সেগুলোকেও মেরে দিচ্ছে। সুতরাং কী হচ্ছে, যে গাট হেলথ সেটা আরও জিওপারডাইজ হয়ে যাচ্ছে। সুতরাং রিকভারিটা আস্তে আস্তে হয়।
কিন্তু এখন আমাদের হাতে ভালো ভালো প্রোবায়োটিক প্রিবায়োটিক আবিষ্কার হয়েছে, সুতরাং আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার সঙ্গে আমরা একটু প্রোবায়োটিক্সও প্রেসক্রিপশন করি। অ্যান্টিবায়োটিক কী করছে, ব্যাকটেরিয়াগুলোকে মারছে, বোধ ভালো অ্যান্ড খারাপ, আর প্রোবায়োটিক হচ্ছে ভালো ব্যাকটেরিয়া এবং প্রিবায়োটিকের সঙ্গে মিক্স করে গ্রো করার চেষ্টা করে। সুতরাং একজন পেশেন্ট যখন তার গ্যাস্ট্রোএন্টেরাইটিস হচ্ছে, ফুড পয়জনিং হচ্ছে, সে তাড়াতাড়ি রিকভার করছে। তাই জন্য আমরা এখন ফিকাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্লান্টের যুগে চলে এসেছি। মানে এই ব্যাপারটা তার কি? মানে হচ্ছে নর্মাল হেলদি পিপুল থেকে আমরা স্টুল কালেক্ট করি, সেটাকে একটু প্রসেস করে আমরা যারা অ্যাবনর্মাল কিছু কিছু ডিজিজ আছে, সেটা আমি আসছি পরে, আমরা এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করে সেগুলো আমরা ইন্টেস্টিনের ভেতর নর্মাল হেলদি পার্সনের স্টুল দিয়ে দিই। সুতরাং ফিকাল যে মাইক্রোবায়োটা, ভালো মাইক্রোবায়োটা, সেগুলো ইনস্টিল হচ্ছে এবং তাতে অনেক রোগ কমে যাচ্ছে, যেগুলো আমরা নর্মাল ওষুধ দিয়ে কমাতে পারি না। মানে একজন মানুষের কাছ থেকে আপনারা স্টুল স্টুল নিয়ে স্যাম্পল কালেক্ট করে সেটা অন্য মানুষের হ্যাঁ, ইনস্টিটিউশনে দেওয়া হচ্ছে। তাই জন্য এই যে কালেক্ট করা হচ্ছে, তার জন্য 47-48টা চেক পয়েন্ট আছে। এই চেক পয়েন্ট যারা মিট করে ক্রাইটেরিয়া, তাদের থেকেই স্টুলটা নেওয়া হয় এবং আমরা সেটাকে একটু প্রসেস করে আমরা নর্মাল স্যালাইনের মাঝখানে একটা সিরিঞ্জ দিয়ে, কিছুই না, সিরিঞ্জ দিয়ে কোলোনোস্কোপ দিয়ে আমরা ভেতরে ঢুকে সেটাকে স্প্রে করতে করতে চলে আসি পুরো কোলনে। তাতে কি হয়, নর্মাল যে ব্যাকটেরিয়াল ফ্লোরা সেটা আবার রিজেনারেট করে এবং প্রচুর ডিজিজ সেটাতে ভালো হয়ে যায়। মানুষ তো অবাক হয়ে যাবে শুনলে এটা। সেটি আমরা রেগুলারলি করছি কিন্তু এখন। সুতরাং এই জন্য যেটা বলছি তোমাকে, ওয়ান অফ দ্য চেক পয়েন্টস অফ দিস হেলদি স্টুল কালেকশন ইজ ওবেসিটি। যারা ওবেস তাদের থেকে আমরা স্টুল কালেক্ট করি না, কারণ যাদের ওবেস তাদের মাইক্রোবায়োটা ইন্টেস্টিনে হেলদি নয়। এখন আমরা এজ অফ জেনেটিক্সে অনেক দিন ধরে আমরা প্রবেশ করেছি এবং আমাদের ইন্টেস্টিনের যে ব্যাকটেরিয়াল ফ্লোরা সেটা আমরা পুরোটা ম্যাপ করে ফেলেছি। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি কে হেলদি কে নন হেলদি, সেই হিসাবে স্টুল কালেক্ট করে আমরা করি। সুতরাং ফিকাল মাইক্রোবায়োটা প্রচুর রোগে কাজ করছে, যেমন ইনফ্লামেটরি বাউল ডিজিজ আমরা শুনেছি, যেমন আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ, সেটাতে আমরা কিছু ওষুধ দেই, কিছু ইঞ্জেকশন দিই, সেটাতেও কমছে না। রিফ্র্যাক্টরি ক্রোনস ডিজিজে বিভিন্ন জায়গায় ফিস্টুলা তৈরি হয়, সে ফিস্টুলাইজিং ক্রোনস, বিভিন্ন দামি দামি ইঞ্জেকশান, লাখ লাখ টাকা দামি দামি ইঞ্জেকশন দিয়েও কমছে না। কিন্তু সেটাতে আমরা দেখি হেলদি মাইক্রোবায়োটা যদি আমরা ইনস্টিল করতে পারি বিভিন্ন সেশানে, সপ্তাহে 2টো সেশন বা 3টে সেশন, যেমন ডায়ালিসিস হয় সেরকমই আর কি, 2টো বা 3টে সেশনে এরকম ইনস্টিল করে সেই ফিস্টুলাগুলো হিল করে। সুতরাং এবং কিছু ডিজিজ আছে অ্যাবনর্মাল ব্যাকটেরিয়া, সিউডোমেমব্রেনাস কোলাইটিস, একটা ডেঞ্জারাস ব্যাকটেরিয়া গ্রো করে, সেটার থেকে খুব সহজেই সরিয়ে যায়, সেটাও কিওর হয়ে যায়। এবং কিছু কিছু নিউরোলজিক্যাল ডিজিজ, পার্টিকুলারলি অটিজম অনেকেই ভোগে, সেটাও আমরা দেখেছি প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স এবং মাইক্রোবায়োটা ট্রান্সপ্লান্ট করে অনেকটাই তারা ইমপ্রুভ করছে। অটিজম, এটা একটু বুঝিয়ে বলুন, এটা সুতরাং কি করে সম্ভব? নিউরোলজিক্যাল ডিজিজ, অ্যাবনর্মাল ব্যাকটেরিয়া, কারণ আমাদের গাট ব্রেন অ্যাক্সিসের কানেকশান আছে, দেয়ার ইজ এ কানেকশন বিটুইন গাট অ্যান্ড দ্য ব্রেন, বিভিন্ন রকম ইন্টারপ্লে চলে। সুতরাং দিস অ্যাবনর্মাল কানেকশানও ব্রেনের ডিসফাংশন হয়, সুতরাং সেটাও কন্ট্রোল করে হচ্ছে মাইক্রোবায়োটা। দিস ইজ এ ক্রস টক বিটুইন দ্য ইন্টেস্টিনাল ইমিউন সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেম, ইন্টেস্টিনে একটা ইমিউন সিস্টেম আছে এবং পুরো শরীরেও একটা ইমিউন সিস্টেম আছে, যেমন টি সেলস, বি সেলস, এগুলো আমরা বলে থাকি, একটু কঠিন শব্দ। তো দেয়ার ইজ এ ক্রস টক কন্টিনিউয়াসলি বিটুইন দ্য হেলদি মাইক্রোবায়োটা অফ দ্য ইন্টেস্টিন অ্যান্ড দ্য ইন্টেস্টিনাল ইমিউন সিস্টেম দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য ইন্টেস্টিনাল মিউকোজা। একটু বাংলায় ভালো করে বুঝিয়ে বলুন। আচ্ছা, সে বাংলায় বলছি, আমাদের যে গাট অথবা আমাদের ইন্টেস্টিন আছে, তার একটা মিউকোজাল লাইনিং আছে। সেই লাইনিংয়ে আমাদের বিভিন্ন রকম সেল ঘোরাফেরা করে। শরীরে যে ইন্টেস্টিনে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে সেগুলো তার মধ্যে কথাবার্তা চলে, দ্যাট ইজ এ ইন্টেস্টিনাল ক্রসটক যেটা আমরা বলি। এই জন্য আমি তোমার সঙ্গে কথা বলছি, সেরকমই ইন্টেস্টিনের ব্যাকটেরিয়া আমাদের ইন্টেস্টিনের যে মিউকোজাল লাইনিং আছে, তার যে সেলস আছে, তাদের সঙ্গে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। সে কথাবার্তা আমরা শুনতে পাই না, ওদের মধ্যেই চলে। সেইটা যখন ব্যাঘাত ঘটে তখন এই কানেকশানস বা গাট ব্রেন অ্যাক্সিসের ডিস্টরশন হয়, সেই ডিস্টরশনও বিভিন্ন রকম নিউরোলজিক্যাল ডিজিজ ধরা পড়ে। খুব একটা কমন ডিজিজ যেগুলো আমরা দেখি, যে ইরিটেবল বাওয়েল সিনড্রোম, এটা তো আমরা অনেকেই শুনেছি, আইবিএস ফুল ফর্ম হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। সো ইরিটেবল বাওয়েল সিনড্রোম কী হয়, অ্যাবনর্মাল ব্যাকটেরিয়ার গ্রো করে বেশি এবং তাতে ইন্টেস্টিনাল ক্রসটক হয়ে বিভিন্ন রকমের সিমটম দেখা যায়।
কী কী সিমটম দেখা যায়? মানুষের পেটে ব্যথা হয়, মানুষের ডায়রিয়া হয়, অত লুজ মোশন যেটা আমরা বলি, মানুষের বারবার অনেকে বারবার ওয়াশরুমে কনস্টিপেশন হয়। যাচ্ছে। তাই জন্য ইরিটেবল বাউল সিনড্রোম আমরা বলি আইদার ডায়রিয়াল ভ্যারাইটি অথবা কনস্টিপেটিং ভ্যারাইটি অথবা মিক্সড ভ্যারাইটি অফ আইবিএস। সুতরাং এই আইবিএস আমরা দেখেছি যে এটা একটা গাট ব্রেন অ্যাক্সিসের ডিসফাংশন। যদি অন্য থিওরিও আছে, কিন্তু 80% ইজ এ ডিসফাংশন অফ দ্য গাট ব্রেন অ্যাক্সিস। তার কারণে যারা খুব চিন্তা করে, অ্যাংজাইটি করে, টেনশন করে, তাদের কিন্তু এই জিনিসগুলো বেশি হয়। এবং যদি আমি কোনো অনুষ্ঠানে যাচ্ছি, আমার একটু পটি পটি পাচ্ছে, গিয়ে একটু পটিতে বসে চলে এলাম, কিন্তু পটি কিন্তু হলো না, কিন্তু কিন্তু এই পটিতে বসলাম। এটা অনেকের কিন্তু অভ্যেস থাকে বাড়ি থেকে কোথাও বেরোনোর আগে একবার ওয়াশরুম ঘুরে আসতে ওয়াশরুম হবে। ঘুরে আসা। সুতরাং এটা ইজ এ ফর্ম অফ ইরিটেবল বাওয়েল, কিন্তু গিয়ে কিন্তু কিছু হলো না, অনেকে গিয়ে পুচ করে একটু পটি হলো আবার চলে এলো, ঠিক আছে? সুতরাং এটা একটা গাট ব্রেন অ্যাক্সিসের ডিসফাংশন। কিছু কিছু ক্ষেত্রে আইবিএস অর্গানিক বেসিসও আছে, যাদের খুব সিভিয়ার ডায়রিয়া হয় বা যারা ফিমেল, তাদের অনেক সময় আমরা দেখেছি যে ইন্টেস্টিনের যে আমাদের মিউকোজা, সেটাতে কিছু ইনফ্লামেটরি সেলস পার্মানেন্টলি থেকে যায়, লো গ্রেড ইনফ্লামেশন, সেখান থেকে অনেকে ইরিটেবল বাউল হয়। তবে সেটা সংখ্যা খুবই কম, অ্যারাউন্ড 20%। 80% হচ্ছে গাট ব্রেন অ্যাক্সিসের ডিসফাংশন। এখান থেকে ইরিটেবল বাউল সিনড্রোমের জন্ম নেয়। সুতরাং যাদের হেলদি মাইক্রোবায়োটা থাকে তাদের আইবিএস কম হয় দেন যাদের আনহেলদি মাইক্রোবায়োটা থাকে। এই জন্যই যাদের বারবার পেটে ইনফেকশন হয় বিভিন্ন জায়গাতে আনহেলদি খাবার খেয়ে, তাদের পরবর্তীকালে আইবিএস হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। এই যে আইবিএস কি সারানো সম্ভব পুরোপুরি কখনো? হ্যাঁ, আইবিএস সারানো সম্ভব যদি তোমার মেন্টাল স্ট্রেংথটা ভালো থাকে। কারণ হচ্ছে ইট ইজ এ ডিসফাংশন অফ দ্য গাট ব্রেন অ্যাক্সিস। 80%, 20% মেবি অর্গানিক বেসিস। সুতরাং তোমার যদি মেন্টাল স্ট্রেংথটা ভালো থাকে, তাহলে গাট ব্রেন অ্যাক্সিসটাও ভালো কাজ করে। এবং তাতে আর কিছু আমরা অলরেডি বলেছি যে আমরা কিছু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ইনস্টিল করি, এটার থেকে যদি কিন্তু আইবিএসটা অনেক সময় কিওর হয়। সুতরাং আইবিএসের অ্যাপার্ট ফ্রম মেডিকেল থেরাপি, আমরা এখন পেশেন্টসদের বা জেনারেল পপুলেশনকে আমরা বলি টু কন্ট্রোল ইওর মাইন্ড, এবং মাইন্ড কন্ট্রোল করার বিভিন্ন রকমের থেরাপি, নন মেডিকেল থেরাপি, যেমন হচ্ছে যোগা করা, এক্সারসাইজ করা, মাইন্ডটাকে কন্ট্রোলে রাখা, প্রাণায়াম করা, একটু ঠাকুর ঘরে গিয়ে চুপ করে বসে থাকা। এতে কি হয়? মাইন্ডটা অনেকটা কন্ট্রোলে থাকে। মাইন্ড যত আনরেস্ট হবে, পেটেও তত আনরেস্ট হবে, কারণ বিভিন্ন রকমের মিডিয়েটার, ইনফ্লামেটরি মিডিয়েটার তখন ব্রেন থেকে সিক্রেটেড হয়, যেমন অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, সেরোটোনিন, এগুলোকে গাটকে খুব ইরিটেট করে। সুতরাং মাইন্ড যদি শান্ত থাকে, অ্যাবনর্মাল হরমোনসও আমাদের শরীরে কম হয়, সেখান থেকে পেটও ঠান্ডা থাকে। তার মানে আপনি যেটা বলছেন যে আমাদের এই যে স্ট্রেসফুল লাইফ, এখন সবাই দৌড়চ্ছি, সবাই ব্যস্ত, কারো জীবনে কোনো রেস্টের জায়গা নেই, ঘুম ঠিক করে হয় না, এগুলোই কারণ এত পেটের সমস্যা বেড়ে যাওয়ার। ডেফিনেটলি আমরা তো এই যে ছুটে বেড়াচ্ছি সারাদিন, আমাদের শরীরে প্রচুর অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে এবং অক্সিজেন ফ্রি র্যাডিক্যালস তৈরি হচ্ছে। এখান থেকেও শরীরের বিভিন্ন অর্গান কিন্তু ক্ষতি হচ্ছে। সুতরাং এখন আমাদের ওষুধের মাধ্যমে অনেক অ্যান্টি অক্সিডেন্ট এসে গেছে, কিন্তু আমি সবসময় এখনও ন্যাচারোপ্যাথিতে বিশ্বাস করি। তা কী কী ন্যাচারোপ্যাথি? ইজ ভেরি সিম্পল। মোবাইল ফোনটাকে কিছুক্ষণ অফ রাখো, ফ্লাইট মোডে মোবাইল ফোনকে দিয়ে দাও। এটা হচ্ছে ডিকন্ডিশনিং, অথবা মোবাইল অফ সিনড্রোম আমি বলি আর কি। মোবাইলকে অফ রাখো, যারই যত প্রয়োজন হোক, মোবাইলটাকে ফ্লাইট মোডে কিছুক্ষণ রেখে কিছুক্ষণ তুমি রেস্ট নাও, ব্রেনটাকে রিল্যাক্স করো। এটা খুব 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 ইম্পর্টেন্ট। মোবাইল ফোন আসার পরে আর কোভিড অ্যাটাক আসার পরে সবই কিছু আমরা অনলাইনে করছি। আগে আমরা বাজারে যেতাম, এখন বাজারে যাই না, ইন্টারনেটে বিভিন্ন রকম অ্যাপ এসে গেছে। আগে আমরা খাবার খেতে রেস্তোরাঁয় যেতাম, এখন রেস্তোরাঁয় যেতে হয় না। যেই খাবার রেস্তোরাঁয় যাওয়া আসা সময়, যাওয়া আসার খরচ, সেই খরচও কিন্তু বেঁকে যাচ্ছে। আমরা অর্ডার দিচ্ছি বিভিন্ন রকম অ্যাপে, আধ ঘন্টার মধ্যে খাবার চলে আসছে, 45-এর মধ্যে খাবার চলে আসছে। অ্যাপই হচ্ছে আমাদের ধ্বংস করছে। সুতরাং আমরা কিছুদিন পরে এমন একটা জিনিস আসবে, হয়তো আমি হেসে খেলে কথাটা বলছি, বাট ইট ইজ হয়তো এটা ফ্যাক্ট হবে। আমি এখন প্রচুর পেশেন্ট দেখি যারা
টেকি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের খাওয়ার কোনো সময় নেই। কেউ ঘুম থেকে উঠছে দুপুর 3টে, কেউ ঘুম থেকে উঠছে বিকেল 5টা, কেউ ঘুম থেকে উঠছে রাত 10টা, কারোর সারা রাত কাজ, কারোর সকালবেলায় কাজ, পুরো শিডিউলটাই অফ হয়ে গেছে, সাইকেলটাই তো চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে। এবং তারা কিন্তু বিছানা থেকে নামে না। এবং যারা দূরে থাকছে তাদের খাবার দাবার কিন্তু সব অ্যাপেই আসছে। যারা বাড়িতে থাকছে না, তাদের বাবা মা সঙ্গে থাকছে না, বা অ্যাডিকুয়েট কাজের লোক নেই, রান্না করে কিন্তু কেউ খাচ্ছে না। সুতরাং এতে কি হচ্ছে, ক্যালোরি ইনটেক বেশি হচ্ছে, এবং ক্যালোরি ইনটেক বেশি হওয়াতে ক্যালোরি কোনো বার্নিং কোনো সিস্টেম নেই, অনলি ইনটেক। সুতরাং সবাই মোটা হতে শুরু করছে। সুতরাং যেই সব রোগগুলো আগে আমাদের দাদু দিদা এদের হতো 60-70 বছরে, সেই সব রোগগুলো আমরা এখন 25 থেকে 30 বছরের মানুষদেরই দেখছি। কিরকম মানে সিমটমস নিয়ে যেমন আসছেন তারা? যেমন যখন আমরা পড়াশোনা করতাম, ডাক্তারি পড়াশোনা করতাম, তখন আমরা যখন বিভিন্ন রকমের মেডিকেল কনফারেন্সে যেতাম শেখার জন্য, বা আমরা যখন ক্লাসরুমে ক্লাস করতাম, পেডিয়াট্রিক ওবেসিটি বলে কোনো টপিকই টপিকটাই ছিল না। কিন্তু এখন যে কোনো ক্লাসরুমে, যে কোনো কনফারেন্সে, বা নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখি ইট ইজ এ বিগ টপিক। আমি মাঝে মাঝেই পেশেন্টদের দেখি যাদের বাবা মা স্কুল থেকে নিয়ে আসছে, মেয়ের এই হচ্ছে বা ছেলের এই হচ্ছে, 10 বছর 11 বছর 12 বছর বয়স, তাদের ওজন 80-90 কেজি এরকম আমি দেখছি। সুতরাং 80-90 কেজি ওজন যে কোনো বয়সের ক্ষেত্রেই অনেক অনেক বেশি। যাদের ওজন হওয়া উচিত 50 কেজি 52 কেজি, তারাও 80-90 কেজি। সুতরাং পেডিয়াট্রিক ওবেসিটি ইজ এ মেজর সাবজেক্ট নাও অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এটা কিন্তু 20 বছর আগেও ছিল না। এর কারণ হচ্ছে স্কুলে কম যাওয়া, এর কারণ হচ্ছে বসে বসে অনলাইনে ক্লাস করা, এবং এখনকার দিনের মাস্টারমশাইরাও আমি দেখি যা টিউশন পড়ায়, রাত 10টায় ক্লাস চলছে, 10টায় ক্লাস শুরু হচ্ছে, 2টোর সময় ক্লাস শেষ হচ্ছে। আমরা তো চিন্তাই করতে পারতাম না। আমরা 10:30টায় ঘুমিয়ে পড়তাম, ভোরবেলা 5টায় উঠতাম। আপনি তো রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, তো আপনাদের তো একটা নিয়ম ছিল। সেই যে নিয়ম, আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, এবং সেই যে নিয়মাবলী আমরা ছোটোবেলায় ফলো করেছি, এখনও কিন্তু আমি সেটা ফলো করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, কালকেই আমি 9:15টার সময় আমার ডিনার হয়ে গেছে, আমি 9:15টার পরে 10টার মধ্যে আমি কিন্তু বিছানায় গিয়ে প্রায় শুয়ে পড়েছি। হ্যাঁ, সুতরাং আমি এখনও চেষ্টা করি 9:30, 10টা, 10:30টার মধ্যে শুয়ে পড়তে এবং ভোরবেলা উঠতে। একটা ইংলিশে কথা আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সেটা ব্রিটিশ লোকেরা ম্যান বলতো, বাট ইট ইজ ইকুয়ালি প্রযোজ্য টু ওমেন অলসো। সুতরাং এই যে ফিজিওলজি অফ লাইফ, আর্লি টু বেড আর্লি টু রাইজ, ভদ্রভাবে থাকা, খাওয়া দাওয়া পরিমাণ মতন করা, এই জিনিসটাই কিন্তু এখনকার দিনে প্রজন্মে আমাদের ল্যাকিং। কারণ আমরা খাওয়ার কোনো শিডিউল নেই, ঘুমের কোনো শিডিউল নেই, কখন উঠছি, কখন ঘুমোচ্ছি, কখন স্নান করছি, কিছুই কোনো শিডিউল নেই এখন। সুতরাং আমরা একটা সিভিলাইজ উচ্ছৃঙ্খল লাইফ লিড করছি। এটা কিন্তু মানে আমাদের দোষ নয়, আমাদের যে ওয়ার্ক এনভায়রনমেন্ট, এটাই কিন্তু আমাদের ফোর্স করছে। না, আপনি যেমন বলছেন যে টিচাররা এখন রাত 10টার সময় ক্লাস শুরু করছেন, রাত 2টো অবধি ক্লাস করাচ্ছেন, এটা তো অ্যাবনর্মাল। এটা অ্যাবনর্মাল, কিন্তু এটাই এখনকার রীতি। তুমি যদি সেই টিচারের কাছে না পড়ো, তুমি সাবজেক্টটাও শিখছো না। সুতরাং সাবজেক্টটা শিখতে হলে পড়তে হচ্ছে, এবং সেটা আমি আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই বলছি। মানে আমারও এইসব আইডিয়া ছিল না, কিন্তু আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ আমার কাছে অনেক স্টুডেন্টরা আসে, আমারও একটি মেয়ে আছে। তো সুতরাং আমি দেখছি, নিজের লাইফে এক্সপিরিয়েন্স করে দেখছি যে এটাই এখন জীবন, এটা যে ট্রেন্ড হয়ে গেছে। এটাই এখন হচ্ছে ট্রেন্ড, যে টিউশন পড়া, অনলাইনে টিউশন পড়া, এবং হচ্ছে রাত 10টার সময় ক্লাস শুরু হচ্ছে। আমাদের মাস্টারমশাইরা কিন্তু কোনো দিন প্রাইভেট পড়ালো 10টার সময়। ছোটোবেলায় আমি কোনোদিন প্রাইভেট পড়িনি, কিন্তু আমার সময় প্রাইভেট টিউশনের চল ছিল বিভিন্ন স্কুলে যারা বাইরে পড়তো, কিন্তু কোনো দিনই 10টার সময় মাস্টারমশাই প্রাইভেট টিউশন শুরু করছে, রাত 2টোয় শেষ করছে, এটা কোনোদিন ভাবতে পারি না। সন্ধেবেলা টিউশন থাকলো, 6টা 6:30 টিউশন শুরু হতো, 8টা 8:30 শেষ, বাড়িতে তুমি 9টার মধ্যে চলে এলে, তারপরে খেয়ে দিয়ে তুমি ঘুমিয়ে পড়লে, আবার সকালবেলাটা করলে। কিন্তু সেই ট্রেনটা ছোটোবেলার থেকেই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। সুতরাং একজন অ্যাডোলেসেন্স পিরিয়ডে, 12 থেকে 18 বছরের পিরিয়ডে একটা ছেলে একটা মেয়ে এইভাবেই কিন্তু
ট্রেনিং তৈরি হচ্ছে, পাচ্ছে, তারা তো ওইভাবেই তৈরি ট্রেন্ড হচ্ছে। সুতরাং তারা যখন ভবিষ্যতে পাশ করে চাকরি বাকরি করছে বা ব্যবসা করছে বা যাই করছে, ওই ট্রেনটা কিন্তু তারা ভুলতে পারছে না। কারণ ছোটোবেলায় তুমি যেটা শিখবে সেটাই কিন্তু পরবর্তীকালে প্রকাশ পায়। কিছু কিছু আমরা নিজেদের মধ্যে মেন্টালি আমরা চেঞ্জ করি, কিন্তু ছোটোবেলা আমি যেমন ছোটোবেলায় শিখেছি 10:30টার সময় ঘুমিয়ে পড়তে হবে, 5টার সময় উঠতে হবে। এই ট্রেনটা কিন্তু আমি এখনও মেনটেন করি। আমি 50 ছুঁই কিন্তু আমি এখনও মেনটেন করি। সেই যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা কিন্তু হেল্প করে। হ্যাঁ, সুতরাং এই জিনিসগুলোর জন্য আমরা বিভিন্ন রকমের রোগ আগেই পাচ্ছি। যেমন 25-30 বছরে আমাদের সুগারের রোগ পাচ্ছি। আমরা দেখছি 22-23 বছরের রুগীরা আসছে যারা প্রেশারের ওষুধ খাচ্ছে। আমার কাছে পেটের সমস্যা নিয়ে আসে, কিন্তু হিস্ট্রি থেকে দেখছি প্রেশারের ওষুধ খাচ্ছে। আমি বলছি তুমি কতদিন ধরে খাও? বলছে স্যার আমি 5 বছর ধরে প্রেশারের ওষুধ খাচ্ছি। 22 বছর থেকে আমার প্রেশার, 27 বছর তার বয়স। হ্যাঁ, তার লিভারে ফ্যাট জমেছে, তার হার্টের ইসিতে চেঞ্জ আসছে বিভিন্ন রকমের। এবং তুমি বললে অবাক হবে যে এখন প্রচুর স্ট্রোক ইন ইয়াং বেড়ে গেছে, হার্ট অ্যাটাক হচ্ছে। এটা তো আমরা মানে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, যেহেতু অনেক সেলিব্রিটির ডেথ হয়েছে। হ্যাঁ, 25 বছর 30 বছরের ডেথ হচ্ছে, 40-45 বছর হচ্ছে, স্ট্রোক হচ্ছে, নিউরোলজিক্যাল স্ট্রোক সেটা হচ্ছে। এবং আমাদের ডাক্তারদের মধ্যে এটা আমরা দেখছি যে করোনার সময়ও প্রচুর ডাক্তারবাবুদের আমরা হারিয়েছি, 40-45 বছরের মারা গেছে। এবং তারপরেও আমরা দেখছি যে অনেক ডাক্তারবাবুরা 40-45 বছরে হার্ট অ্যাটাক হচ্ছে। এর কারণ হচ্ছে খুব স্ট্রেস, মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ এসবের মধ্যেও আমরা ঢুকে পড়েছি, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরাও ঢুকে পড়েছি। সুতরাং আগেকার দিনে কিন্তু এই সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, যেমন আমি যখন রুগী দেখি সবাই বলে ডাক্তারবাবু আপনার পার্সোনাল নাম্বারটা দেবেন, ডিস্টার্ব করবো না, কিন্তু কোনো অসুবিধা হলে একটু যদি ধরেন। আমি তখন বলি এটা মানুষের ধর্ম যে কিছু না কিছু হলেই মানুষ ফোন করে। কীরকম উদাহরণ, রাত 12টার সময় আমাকে ফোন করে বলছে ডাক্তারবাবু কালকে কি আপনি চেম্বারে বসবেন? সুতরাং ডিস্টার্ব করবো না বলে, কিন্তু ফোন নাম্বারটি পেলে এই কোয়েশ্চেন রুগী, কারণ রুগী তো একটি উনি ভাবছেন রাত 12টায় আমি একটা ফোন করে কালকে যাব ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই, যে থাকবেন না। কিন্তু এটা কিন্তু আমার কোনো ইকোনমিক গেন হলো না, আমার কিন্তু একটা মেন্টাল অ্যাগোনি, এটা রাত 12টায় ফোন ধরতে হচ্ছে। আমরা ফোনটাকে অফ করতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের সবসময় পেশেন্ট ভর্তি থাকে, তাদের খবরাখবর আমাদের মাঝে মাঝে নিতে হয়। পেশেন্ট যদি রাত্রিবেলা কোনো খারাপ রিপোর্ট আসে, সেগুলো আমাদের হাসপাতালে যারা রেজিস্ট্রার আছে, সিস্টার আছে, তারা আমাদের ফোন করে বলে। হ্যাঁ, তো সুতরাং আমরা ফোন অফ করতে পারি না, কিন্তু সেটাও কিন্তু অনেকে অ্যাডভান্টেজ নেয়। হ্যাঁ, তো সুতরাং এই মোবাইল ফোনের অত্যাচার, আমি এখন বলি অত্যাচারে আমাদেরও কিন্তু ওভার স্ট্রেসড আমরা। সুতরাং তাই জন্য কি হচ্ছে, যত টেকনোলজি এগোচ্ছে, মানুষ একটা জিনিস যেটা আধ ঘন্টায় করতে সেটা 2 মিনিটে করছে, কিন্তু মানুষের মধ্যে স্ট্রেস বেড়ে যাচ্ছে। তাই রোগও জন্য বাড়ছে, মানে রোগ বাড়ছে। আগে যেটা আমরা ভাবতাম যে 40 ক্রস করার পর একটা একটা করে রোগ আসবে, এখন সেটা 20-র পর থেকেই হয়তো চলে আসছে। ডেফিনেটলি, এবং সেটা দেখে আমরা সত্যি অবাক হয়ে যাচ্ছি। সুতরাং আর্লি টু বেড, আর্লি টু রাইজ, সময় মতন অল্প খাওয়া, ভালো খাওয়া, স্পাইসি ফুড অ্যাভয়েড করা, এবং সময় মতন ঘুমোনো। তাই জন্য একটা ইংলিশে একটা ওয়ার্ড আছে, বা আমরা যখন কমিউনিটি মেডিসিন পড়তাম তখন আমরা শিখেছি যে কী করে দিনটাকে স্প্লিট করতে হয় 24 ঘন্টায়। 8 ঘন্টা তুমি কাজ করবে, 8 ঘন্টা ঘুমোবে, 8 ঘন্টা অন্য কাজ করবে। যেমন কারোর হবি থাকলে হবি করবে, খাওয়া দাওয়া, স্নান করা, এই জিনিসগুলোকে আমরা স্প্লিট করতে হয়। কিন্তু বিভিন্ন কাজের চাপে আমরা 8 ঘন্টা ঘুমোতে পারি না, আমরা 4 ঘন্টা 5 ঘন্টা বেশি Maximum ঘুমোতে পারি না। হ্যাঁ। এবং ইনসোমনিয়া অথবা ঘুমের অভাব, যেটা বয়স্কদের হয়, 70-80 বছরের লোকের ইনসোমনিয়া হয়, ঘুমের অভাব, সেটা এখন 30-35 বছর বয়স থেকে আমরা দেখছি যে এত অ্যাংজাইটি, স্ট্রেস, রাতে ঘুম হচ্ছে না। 30 বছর 35 বছর বয়স থেকেই ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হচ্ছে। তাতে কি হচ্ছে, যত ঘুমের ওষুধ তুমি খাবে, ব্রেনটা কি হচ্ছে, শিথিল হয়ে যাচ্ছে। যে কোনো সেডেটিভ হচ্ছে ব্রেনটাকে শিথিল করে। তাতে কি হচ্ছে, ব্রেনের যে সেলসগুলো সেগুলো ডেস্ট্রয় হচ্ছে। সুতরাং আর্লি অনসেট যে ডেমেনশিয়া, অ্যালঝেইমার্স ডিজিজ, অথবা অ্যাবনর্মাল মুভমেন্ট, পার্কিনসন্স, এগুলো কিন্তু অনেক আগে জিনিসগুলো দেখা দিচ্ছে। মানুষের এটা তো বিপজ্জনক। চিন্তা ভাবনার ক্ষমতা, এগুলো কিন্তু দিনকে দিন
কমে যাচ্ছে, কারণ হচ্ছে মেডিসিনের এফেক্টে। সুতরাং যত কম মেডিসিন খাবে, যত ন্যাচারালি তুমি থাকতে পারবে, তত কিন্তু ভালো। কিন্তু বিভিন্ন রকমের কাজের প্রেশারে জিনিসটা কিন্তু সম্ভব হচ্ছে না। এটা কিন্তু দিন দিন জিনিসটা খারাপ হচ্ছে, ভালো কিন্তু হচ্ছে না। মানে অ্যাকচুয়ালি দেখুন, ডাক্তারবাবুদের কাছে গেলে যেটা হয়, আমরা রোগ নিয়ে যাই, আমরা বলি, তারা ওষুধ দেন, আমরা ওষুধ খাই। এবার কোন ওষুধের কি সাইড এফেক্টস রয়েছে সেটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তো পার্টিকুলারলি আমি অনেকের কাছে শুনেছি যে হয়তো অন্য কোনো স্পেশালিস্টের কাছে গেলেন, একটি রোগের স্পেশালিস্টের কাছে গেলেন, তিনি কিছু ওষুধ দিয়ে দিলেন, তারপরে আবার যখন অন্য কোনো স্পেশালিস্টের কাছে যাচ্ছেন তিনি বলছেন যে ভুল ওষুধ দেওয়া হয়েছে, কেননা যে ওষুধটা উনি দিয়েছেন ওটা কিন্তু আপনার এই প্রবলেমটা বাড়িয়ে দিয়েছে। এই ধরনের কিছু ফেস করেন আপনি? হ্যাঁ, যেটা হয়, প্রত্যেকটা ওষুধেরই কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সুতরাং আমি যেটা করি রুগীদের, কারণ আমি খুব বেশি রুগী দেখি না, আমি এটা করি, একটা মেডিসিন যদি কোনো প্রেসক্রাইব করি, তার কমন যে কিছু কিছু সাইড এফেক্ট, সেটা আমি বলে দিই, তাহলে তো রুগীরা বুঝতে পারবে না। ধরো ফর এক্সাম্পল, লেবোসালফেট বলে আমাদের একটা ওষুধ আছে, যেটা আমরা যখন পেটে ব্লোটিং হয়, ঢেকুর ওঠে, সেটা আমরা দিয়ে থাকি। সেটা কী করে, ইন্টেস্টিনের বা স্টোমাকের মোটিলিটি বাড়ায় এবং সেই জিনিসগুলো কমিয়ে দেয়। কিন্তু এটা মারাত্মক একটা সাইড এফেক্ট আছে, যেটা কারোর 2টো ডোজ খেলে, কারোর 10টা ডোজ খেলে, বা কারোর 1 মাস পরে হয়। পার্টিকুলারলি ফিমেলদের হতে পারে, ফিমেলদের ব্রেস্ট থেকে মিল্ক বেরোতে পারে, অথবা আমরা যেটা বলি গ্যালাক্টোরিয়া। এবার অনেক ফিমেলরা ভাবছে যে আমার বুক থেকে, ব্রেস্ট থেকে মিল্ক বেরোচ্ছে, কি হচ্ছে, এবং যেহেতু এটা আমাদের একটা গোপনাঙ্গ, সুতরাং আমরা কিন্তু সেটা কমপ্লেন করি না, বা এটা আমরা চেপে যাই, ঠিক আছে। সুতরাং সেটা কিন্তু ডাক্তারবাবুদের বলে দেওয়া উচিত, এটা খেলে এটা হতে পারে। অথবা এই ওষুধটা খেলেই অনেক সময় কিছু মোটিলিটি বা মুভমেন্ট ডিসঅর্ডার দেখা দেয়, হ্যাঁ, যেমন মুখ বেঁকে যাচ্ছে, হাত কাঁপছে, এগুলো হতে পারে। কালকেই যেমন আমার বাড়িতে একজন 80 বছরের ভদ্রলোক এসেছিলেন। তো এই লেবোসালফেট গ্রুপের ওষুধ আমি কিন্তু বয়স্কদের দেই না, ইয়াং ফিমেলস, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, এগুলো আমরা খুব একটা দেই না আমি। কিন্তু উনি, ওনার ব্লোটিংটা পারসিস্ট করছে, এবং 2-3টে ওষুধ চেঞ্জ করে ওনার কিন্তু কমছে না। তাই জন্য আমি ওনাকে বলে দিলাম, আপনি ওষুধটা 1 পাতা কিনবেন, 1 পাতা কিনে এই সাইড এফেক্ট আপনার হতে পারে, যদি হয় ওষুধটা বন্ধ করে সঙ্গে সঙ্গে আমার কাছে আসবেন। একসঙ্গে 3-4 পাতা ওষুধ কিনবেন না, 4-5 দিন পরে আমার কাছে একবার বলে যাবেন আপনি কেমন আছেন। আপনার কথা শুনে আমি বুঝতে পারবো আপনার কোনো অসুবিধা হচ্ছে না, সেই হিসাবে যদি ওষুধটা আপনার শ্যুট করে যায়, তাহলে কিন্তু ওষুধটা খুব ভালো কাজ করবে। এরকমভাবে আমি কিন্তু আমার যত পেশেন্টসরা আসে, তাদেরকে আমরা বলে দেওয়ার চেষ্টা করি যে কমন সাইড এফেক্ট কী কী হতে পারে। এটা কিন্তু আমাদের উচিত বলার। এখনকার দিনের মিডিয়া আছে বা গুগল আছে, সঙ্গে সঙ্গে লোকে যেই ওষুধ দিল সার্চ করে নেয়, কিন্তু সেটাতে ভুল কি হয়, যে কোনো ওষুধেরই তুমি যদি সার্চ করো দেখবে 30টা সাইড এফেক্ট আছে। প্রায় অনেকগুলোই কমন থাকে। হ্যাঁ, সাইড এফেক্ট আছে। সুতরাং তুমি বলবে বাবা এই ওষুধটাকে এতগুলো সাইড এফেক্ট আছে, আমি খাবো না। কিন্তু এগুলো সব রেয়ার সাইড এফেক্টগুলোও লেখা থাকে, হয়তো 1 লাখ লোকের মধ্যে একটা হয়েছে, সেটাও রিপোর্টেড কেস। হ্যাঁ, তো সেটা তোমাকে লিখতেই হবে যখন তুমি একটা অনলাইন দেখছো বা প্যাকেজ ইনসার্ট দেখছো। সুতরাং তাই জন্যই যে কমন সাইড এফেক্ট, সেটা আমরা ডাক্তারবাবুরা জানি সেটা হতে পারে, সুতরাং সেটা আইডিয়ালি বলে দেওয়া উচিত। এবং কিছু কিছু ওষুধ খেয়ে, ধরো তুমি কার্ডিওলজি, হার্টের ডাক্তারবাবুর কাছে গেছো, তোমার হার্টের ইসচেমিক হার্ট ডিজিজ আছে, তোমাকে একটা ব্লাড থিনার দিল, অ্যাসপিরিন, কোপিডোগ্রেল, খুব কমন এটা এখন। এই ওষুধগুলো কি হয়, যাদের হার্ট ডিজিজ আছে, যাদের হার্টে স্টেন্ট বসেছে, বা যাদের সিএবিজি হয়েছে, তাদেরকে আমাদের প্রেসক্রাইব করতে হয়, নাহলে ব্লাড থিনার যদি না দিই ওই জায়গাটা আবার ব্লক হয়ে যেতে পারে। যদিও এখনকার দিনে অনেক অ্যাডভান্স স্টেন্স এসে গেছে, ব্লক হওয়ার চান্স অনেক কম। তাও 1 বছর ইউজুয়ালি 2টো অ্যান্টিপ্লেটলেট ড্রাগ দেওয়া হয়, তারপরে 1 বছর পরে ইউজুয়ালি সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেটে কনভার্ট করে দেওয়া হয়। তো এই অ্যান্টিপ্লেটেড ড্রাগগুলো কী করে, ইন্টেস্টিনের আলসার, ইরোশন করতে পারে, এটা কিন্তু খুবই কমন। সুতরাং আমি যেটা সবসময় বলে থাকি, যারা এল্ডারলি, 65 বছরের ওপরে, যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, যাদের হার্টে স্টেন্ট বসেছে, তারা রুটিনলি একটা পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর খাওয়া উচিত। নাহলে
কি হয়, এই যাদের এল্ডারলি তাদের এই জিনিসগুলো আরও বেশি বেশি দেখা যায়। তো অ্যাসপিরিন খুবই কম দাম, হয়তো 50 পয়সা 1 টাকা দাম একটা অ্যাসপিরিনের দাম, হ্যাঁ, সেটা খেলো, কিন্তু সেটা খেয়ে পেয়ে আলসার হলো, আলসার হয়ে কালো পায়খানা হলো, রক্তবমি হলো, এবং হাসপাতালের এমার্জেন্সিতে এসে তাদের ভর্তি হতে হয় আইদার হাই ডিপেন্ডেন্সি ইউনিটে অথবা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। তাদের হেমোগ্লোবিন হঠাৎ দেখা গেল 5, সেটা তারা বুঝতে পারছে না, তারাও চেপে যাচ্ছে। পার্টিকুলার যেটা এল্ডারলি আর 70 বছর 80 বছর, যাদের ছেলেমেয়েরা এখানে থাকে না, যারা কাজের লোকের উপর ডিপেন্ডেন্ট, তারা কিন্তু কালো পায়খানা দিনের পর দিন হয়ে যাচ্ছে, তারা কিন্তু বলছে না। কাজের লোকদের বলছে না, এবং তার কিছুদিন পরে দেখা যায় কি মুখ ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। যখন থাকতে পারছে না, তখন হাসপাতালে এমার্জেন্সিতে রাত 12টার সময় তো হাজির হলো, হেমোগ্লোবিন টেস্ট করে দেখা গেল 5। কালপিট কোন ওষুধ? অ্যাসপিরিন। অ্যাসপিরিন ওনার খেতে হবে, নাহলে হার্টের স্টেন উপায়ও নেই। বন্ধ হয়ে যাবে। সুতরাং এইসব ওষুধগুলো যখন খাওয়া যায়, যারা এল্ডারলি, তাদের রুটিনলি একটা প্রোটন পাম্প ইনহিবিটার খেলে কি হয়, ইন্টেস্টিনের আলসার বা স্টোমাকের পার্টিকুলারলি আলসার, এগুলো পার্টিকুলারলি হয় না, বা হওয়ার চান্স অনেক 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 কম। সুতরাং তারা প্রোটেক্টেড থাকে। এবার একটুখানি খাবারের দিকটায় যাই, কেননা গাট হেলথ নিয়েও আমরা কথা বলছিলাম, সেখান থেকে বিভিন্ন রোগের সম্বন্ধেও কথা হলো। আমাদের অনেকেরই যেটা আমরা দেখি যে আমরা কথায় কথায় বলি গ্যাস হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব কমন কথা, গ্যাস হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে। কোন কোন খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে যখন আমাদের এই জাতীয় প্রবলেমগুলো থাকবে? প্রথমেই আমি বলি, বাঙালি এবং বাঙালির গ্যাস ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি পেছন থেকে দিনে 3 বার 4 বার পুক করি অথবা গ্যাস বেরোয়, সেটাও নিয়েও কিন্তু আমার কাছে প্রচুর রুগী আসে। তো তোমাকে আমি প্রথমেই বলি যে আমরা যখন পড়াশোনা করতাম, বইয়ে লেখা ছিল বা এখনও লেখা আছে, যদি একজন পুরুষ মানুষ বা মহিলা 20 বারের বেশি পেছন থেকে গ্যাস বেরোয়, তাহলেই সেটা কিন্তু অ্যাবনর্মাল। 20 বারের নিচে হচ্ছে নর্মাল। সুতরাং আমাদের যদি দিনে 3 বার 4 বার পেটে নিচে দিয়ে পায়খানার রাস্তা দিয়ে গ্যাস বেরোয়, সেটা ভালো, সেটা খারাপ নয়, সেটার জন্য কোনো ওষুধ খেতে হয় না। যাদের এই গ্যাস কম বেরোয় তাদেরই ইন্টেস্টিনটা খুব বড়। গ্যাস যদি না বেরোয়, সেটা ইন্টেস্টিনে জমে আছে, তখন ইন্টেস্টিন ফুলে যায়, বেলুনের মতন ফুলে যায়। ফুলে যাওয়াতেই পেট ফেঁপে যায় এবং গ্যাসের সমস্যা দেখা দেয়, কষ্ট হয়, ব্যথা করে। সুতরাং আমাদের ইন্টেস্টিনে অনেক রকম গ্যাস প্রডিউস হয়, যেমন হচ্ছে নাইট্রোজেন, মিথেন, সালফার, আরও অনেক রকম গ্যাস, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে নর্মাল, কিন্তু কিছু কিছু খাবার খেলে, যদি খাবারের কথা বলি, সেটা গ্যাস বেশি হয়। তার ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে, আমার এখন শীতকালে ফুলকপি বাজারে গেলেই 20 টাকায় পাওয়া যাচ্ছে, 5টা ফুলকপি কিনে নিলাম। বাঁধাকপি, লাউ, কাঁচা পেঁয়াজ, লাউতেও হয়? লাউতেও খুব গ্যাস হয়। মানে এগুলো হচ্ছে হাই গ্যাস ফর্মিং ভেজিটেবলস। বলেন কি, বলে যে খালি পেটে লাউয়ের রস খেলে নাকি মানে গ্যাস ট্যাস আর হয় না? লাউ খেলে হয়, এবং হচ্ছে মূলো খেলেও হয় আর কি, ঠিক আছে। সুতরাং মূলোতে আরও বেশি হয়, এবং কাঁচা পেঁয়াজ, বিনস, এগুলোতে একটু গ্যাস ফর্মেশন বেশি হয় আর কি। সুতরাং আমরা দু রকমের মানুষ আমাদের আছে, একজন বলে হাই গ্যাস ফর্মার্স আর ব্লোটার্স আমরা বলি সায়েন্টিফিক টার্মে, অথবা নন ব্লোটার্স। এটা কিন্তু জেনেটিক্যালি ডিটারমিন্ড, এবং ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াও এগুলোকে রোল প্লে করে। সুতরাং যারা ব্লোটার্স, অল্প খেলেই গ্যাস ফর্মেশন হয়, পার্টিকুলারলি ফুলকপি, বাঁধাকপি, মূলো, কাঁচা পেঁয়াজ, বিনস। সুতরাং আমরা বলি এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করতে। পুরোপুরি তো ফুলকপি বাঁধাকপি না খেয়ে বাদ বাঙালি দেওয়া যাবে শীতকাল না। হয় না, কিন্তু যতটা পারা যায় অ্যাভয়েড করে চলতে, এতটা ফুলকপি ত্বকে না খেয়ে অল্প অল্প করে একটু খেতে, ঠিক আছে, না খেলেই নয় আর কি বেসিক্যালি। সুতরাং আমাদের একটা ডায়েট কনসেপ্টও আছে, হাই ফডম্যাপ ডায়েট, লো ফডম্যাপ ডায়েট। এটা তুমি ইন্টারনেট গুগলে সার্চ দিলেই হুড় করে সব বেরিয়ে আসবে। মোদ্দা কথা হচ্ছে, হাই ফডম্যাপ ডায়েট হচ্ছে যেই সব খাবার খেলে বেশি গ্যাস ফর্মেশন হয়, সেগুলোকে বলতে আমরা হাই ফডম্যাপ। যেগুলো খাবার খেলে গ্যাস তুলনামূলকভাবে কম ফর্মেশন হয়। গ্যাস ফর্মেশন হবেই, কারণ আমরা যে খাবার খাচ্ছি, ইন্টেস্টিনে ব্যাকটেরিয়া আছে, ইন্টেস্টিনের জুস, বাইল, প্যানক্রিয়াটিক জুস বিভিন্ন মিলে রান্না হয়ে কিছু অ্যাবজর্ব হচ্ছে, কিছুটা আমাদের স্টুল ফর্মেশন হয়, বেরোচ্ছে, তার সঙ্গে গ্যাস ফর্মেশন হবেই। সুতরাং লো ফরম্যাট আছে, যেগুলো কম গ্যাস ফর্মেশন হয়। সুতরাং যাদের সহজেই পেট ফেপে যাচ্ছে, ব্লোটিং হচ্ছে, প্রচুরবার গ্যাস বেরোচ্ছে, হ্যাঁ, তাদের আমরা বলি লো ফরম্যাট ডায়েট খেতে। যেটা খেলে ইজিলি ডাইজেস্টেবল এবং গ্যাস কম হয়। হবে। এটা তুমি অনেক লিস্ট আছে, মানে এটা ইন্টারন্যাশনাল একটা লিস্ট আছে। তা আমরা সব খাবার আমরা খাই না,
ইন্টারনেটে সার্চ দিলেই দেখবে যে হাই ফডম্যাপ, লো ফডম্যাপ এরকমভাবে বিভিন্ন কনসেপ্ট আছে। সুতরাং সেই খাবারগুলো আমরা খেতে বলি। সুতরাং কমনলি বাঙালিরা ফুলকপি, বাঁধাকপি, মূলো, কাঁচা পেঁয়াজ, বিনস এগুলো খেলে একটু বেশি গ্যাস ফর্মেশন হয়। তখন যাদের গ্যাস বেশি হয় তখন আমার বলি এগুলো একটু অ্যাভয়েড করে চলবেন বা কম খাবেন। আচ্ছা, অনেক ক্ষেত্রেই আমি অনেককে বলতে শুনি যে যারা ভেজিটেরিয়ান তাদের নাকি পেটের সমস্যা অনেক কম যারা নন ভেজিটেরিয়ান তাদের থেকে। এটা কি সত্যি? এটা পার্শিয়ালি সত্যি, কারণ যারা আমরা নন ভেজিটেরিয়ান তারা আমরা মাছ, মাংস, ডিম খাচ্ছি। আর যারা ভেজিটেরিয়ান তারা এই জিনিসটা কম খাচ্ছে বা খাচ্ছে না, একদম পিওর ভেজিটেরিয়ান যারা। তো যখনই আমরা মাছ, মাংস, ডিম খাচ্ছি আমরা কিন্তু বাঙালিরা খুব পাতলা তেলে ঝোল কিন্তু আমরা খেতে পারছি না। আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, আগেই বললে তুমি, আমাদের কিন্তু একদম তেলে ঝোল খাওয়া হতো, রুগীর ঝোল যেটা আমরা বলতাম। সুতরাং আমাদের কিন্তু পেটের খুব একটা অসুবিধা হতো না। কিন্তু আজকাল দিনে বাঙালির এক নম্বর খাওয়া যদি বলে কী খাবে আজকে, চলো আমরা কিছু খাই, এক নম্বর বাঙালি বলে আমরা বিরিয়ানি খাবো। সুতরাং বিরিয়ানি, কী বিরিয়ানি খাবো? মাটন বিরিয়ানি খাবো। কীরকম মাটন বিরিয়ানি? কলকাতা মাটন বিরিয়ানি। সেটা একটা স্পেশালিটি আছে, তেল ঝাল একটু চপচপ করবে, একটা বড় আলু থাকবে, একটা বড় ডিম থাকবে এবং তার সঙ্গে মাটন একদম তেল দিয়ে রান্না হয়, কষায় হয়, ঠিক আছে? সুতরাং শুধু বিরিয়ানি কিন্তু আমরা খাচ্ছি না। আমি কিছুদিন মাঝে মাঝে হায়দ্রাবাদ যেতাম, ওদের ওখানে দেখেছি যখন ওরা একটু নন স্পাইসি মানে বিরিয়ানি, শুকনো বিরিয়ানি ওখানে পাওয়া যায়, কিন্তু কলকাতা মাটন বিরিয়ানি একটা স্পেশাল জিনিস। সেটা খেলে কিন্তু গ্যাস ফর্মেশন বেশি হবেই। না, আমি বাড়ির মাছ মাংসের খাওয়ার কথাও বলছি। হ্যাঁ, বাড়ির মাছ মাংস যখন আমরা রান্না করি কমনলি আমরা বাঙালিরা, পার্টিকুলারলি যারা বাঙাল, আমিও বাঙাল, কিন্তু এখন আমি একটু ঘটি টাইপের খাবার বেশি খাই। আমিও বাঙাল। হ্যাঁ, আমরা আমাদের যেমন 5 লিটার 10 লিটার রান্না করি, মাংসের ঝোল রোববারে হতেই হবে, মাটনের ঝোল, সেটা 1 ইঞ্চি তেল ভাজতে হবে। হ্যাঁ, সুতরাং এগুলো খেলে তো পেটে হজম করতে ডিফিকাল্ট, ফ্যাট ডিফিকাল্ট হজম করা, সুতরাং পেট ফেঁপে যাবে, গ্যাস হবে। আমি যদি তোমাকে বলি পাতলা স্টু করে মাটন খাবে, সেটা কিন্তু তুমি একদিন খেতে পারো, তারপরে বলবে এই ডাক্তারবাবুর কাছে আর যাওয়া যাবে না, গেলেই খালি এসব পাতলা ঝোল খেতে বলে আর কি। সুতরাং এগুলো খেলে কিন্তু শরীর খারাপ যারা নন ভেজিটেরিয়ান তাদেরও কিন্তু কম হবে। আমরা বাঙালি, আমরা খাই দাই, আমরা একটু ভুঁড়ি বানাই, আমাদের গ্যাস বেশি হয়। তাই জন্য লোকে বলে যারা নন ভেজিটেরিয়ান তাদের গ্যাস অম্বলের সমস্যা বেশি দেন ভেজিটেরিয়ান। কিন্তু ভেজিটেরিয়ানও যারা খুব স্পাইসি খায়, ফ্রাইড ফুড খায়, পার্টিকুলার রাজস্থানি ফুড, গুজরাটি ফুড, এগুলো খুব স্পাইসি হয়, শুকনো হয়, রসে হয়, তাদেরও কিন্তু ইকুয়ালি গ্যাস হওয়ার চান্স বেশি। সুতরাং এনি স্পাইসি ফুড তাতে তো আমার হজম করতে কষ্ট হয় শরীরে, এবং সেটার জন্য গ্যাস বেশি হয়। পার্টিকুলারলি যাদের বয়স হয়েছে, তোমার 20 বছর বয়সে যা হজম ক্ষমতা 50 বছর বয়সে থাকবে না, 80 বছর বয়সে থাকবে না, কারণ আস্তে আস্তে শরীরের যে বিভিন্ন রকম রস, বিভিন্ন রকম হাইড্রোক্লোরিক অ্যাসিড বা রস, সেগুলো আস্তে আস্তে এনজাইমগুলো কম হতে থাকে, কারণ বডিটা ওয়্যার অ্যান্ড টিয়ার হয়। তুমি জন্মে যতটা পাওয়ারফুল থাকবে, হ্যাঁ, যৌবনে যতটা পাওয়ারফুল থাকবে, তুমি 50-60 পেরোলে অতটা পাওয়ারফুল থাকবে না, তুমি 90 পেরোলে অত পাওয়ারফুল থাকবে না। 90 কেন বলছি, কারণ এখন সপ্তাহে অন্তত 5-6টা রুগী আমি দেখি যারা 90 পেরিয়ে আমার কাছে আসে, এবং এটা খুব কমন যে আমি নিজেকে এখন জেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বলে দাবি করি হসপিটালে। আমি প্রায় মাসে প্রায় 100টার ওপর বা 150টার ওপর আমি দেখেছি 80 বছরের ওপরে রুগী আমার কাছে আসে, 75 থেকে 80। এবং এটা ট্রুথ যে আমরা কতটা বয়স্ক লোকদের নিয়ে, মহিলা বা পুরুষদের নিয়ে আমরা ডিল করছি। আগে কিন্তু এই জিনিসটা ছিল না। যতদিন যাচ্ছে আমাদের বয়সও বাড়ছে, বিভিন্ন উন্নত টেকনোলজির জন্য আমরা অনেক দিন বাঁচছি আর কি। ভালো বিষয়, একদিকে ভালো ব্যাপার এটা। কয়েকটা প্রশ্ন এবার আপনার কাছে পরপর জানতে চাইব। গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, এই তিনটে কি এক না আলাদা? এই তিনটে আলাদা, কিন্তু যখন আমাদের কাছে রুগীরা আসে সব কিন্তু একসঙ্গে জিনিসটাকে রিলেট করে আর কি। যেমন গ্যাস মানে হচ্ছে এক্সেসিভ গ্যাস ফর্মেশন হচ্ছে, মানে পেটটা ফেঁপে থাকছে। অ্যাসিডিটি মানে হচ্ছে এক্সেসিভ অ্যাসিড সিক্রিশন হচ্ছে, সেখান থেকে অ্যাসিডিটি হচ্ছে, যেমন পেটে জ্বালা করছে বা বুক জ্বালা করছে। আর বদহজম মানে হচ্ছে
টক ঢেকুর উঠছে, যেটা আমি খাচ্ছি সেটা অনেক সময় বমি হয়ে বেরিয়ে যাচ্ছে 8 ঘন্টা 10 ঘন্টা পরে, মানে জিনিসটা হজম হচ্ছে না বা লুজ মোশন হচ্ছে এবং গোটা গোটা খাবার বেরোচ্ছে। যখন আমাদের হজমের এনজাইমসগুলো ঠিক করে সিক্রেটেড হয় না, তখন কি হজম হচ্ছে না, তখন গোটা গোটা খাবার পায়খানা দিয়ে বেরোয়, এটাকে বলি আমরা বদ হজম বা টক ঢেকুর উঠছে। সুতরাং বদ হজম কাদের বেশি হয়? যাদের ধরো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে। কারণ প্যানক্রিয়াস হচ্ছে এমন একটা অর্গান যেটাতে খুব পাওয়ারফুল ডাইজেস্টিভ এনজাইম, যার হজমের এনজাইম, সেগুলো সিক্রেট হয়। যাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে তাদের অর্গানটা ডিফাংক্ট থাকে, পুরোপুরি না, কিছুটা পার্শিয়ালি যেটা আমরা বলি, তখন বদ হজম হওয়ার চান্স বেশি। তাদের কাদা কাদা পায়খানা হয়, গোটা গোটা জিনিস বেরোয়, এটা খুব কমন আর কি। এবং আমরা যদি ডিফিকাল্ট ডাইজেশন যেটা আমরা বলি ওষুধ খাই, তখন যাদের প্যানক্রিয়াসের দুর্বল, হ্যাঁ, তখন তাদের বদহজম হতে পারে। এবং কিছু কিছু আমি তোমার আগেও বলেছি যে গ্যাস, অ্যাসিডিটি, হ্যাঁ, যাদের উল্টোপাল্টা খাবার খাচ্ছি, বেশি তেল তৈল লাগছে, তাদের জিনিসটা হতে পারে। সুতরাং গ্যাস বেশি হচ্ছে সেটা আমাদের একটা হাইড্রোজেন ব্লাড টেস্ট এগুলো আমরা করে আমরা দেখি কী ধরনের গ্যাস হচ্ছে। বদ হজম হচ্ছে, কাদা কাদা পায়খানা হচ্ছে বা গোটা গোটা জিনিস বেরিয়ে যাচ্ছে, পচা ঢেকুর উঠছে, এগুলো তো বদ হজমের জিনিস। অ্যাসিডিটি হচ্ছে পেট জ্বালা করছে এবং বুক জ্বালা হচ্ছে, এটাই হচ্ছে অ্যাসিডিটির হওয়ার চান্সটা বেশি আর কি। সুতরাং এরকম আমরা ডিস্টিংগুইশ করি, পেশেন্টকে জিজ্ঞেস করে কোনটা আপনার বেশি বা কী হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি আমি এটা জিজ্ঞেস করলাম কেন, অনেক সময় আমরা দেখি যে এই তিনটের মধ্যে কোনো একটা প্রবলেম হলেই আমরা হয়তো অ্যান্টাসিড খেয়ে নিচ্ছি, আমরা মনে করছি অ্যান্টাসিড খেয়ে নিলাম সব ঠিক হয়ে যাবে। এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার, হয়তো আপনারাও এটা ডিল করেন বা ফেস করেন। অ্যান্টাসিড আমাদের ওভার দ্য কাউন্টার মেডিকেশন বলে কিছু কিছু অ্যান্টাসিড সব দোকানেই পাওয়া যায় এবং ডাক্তারবাবুদের আমরা না দেখি আমরা খেয়ে নিই। সুতরাং পেশেন্টরা যখন আমাদের কাছে আসে আমরা খুব ক্লিয়ারলি জিজ্ঞেস করি এক্স্যাক্ট প্রবলেমটা কী হচ্ছে। সুতরাং কিছু ক্ষেত্রে যেমন ডায়াবেটিস যাদের আছে তাদের অ্যাসিডিটি, ব্লোটিং, যেটা গ্যাস ব্লোটিং জিনিস সেন্সেশনটা বেশি হয়। কারণ আমরা বলি যাদের আনকন্ট্রোল সুগার থাকে তাদের ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস বলে একটা টার্ম আছে, মানে স্টোমাকে মোটিলিটি কমে যায়, ইন্টেস্টিনে মোটিলিটি কমে যায়, এটা বেলুনের মতন ফেপে থাকে। সেটা কিন্তু অ্যান্টাসিড খেয়ে কমবে না, সেটাকে কী করতে হবে, সেটাকে হচ্ছে ডায়াবেটিসটাকে প্রথমে কন্ট্রোল করতে হবে, গোড়া জিনিসটাকে কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে। আর আমাদের কিছু মোটিলিটি এজেন্ট আছে যেটাতে ইন্টেস্টিনে মোটিলিটিটা বাড়ায় বা স্টোমাকের মোটিলিটিটা বাড়ায়, সেই ওষুধ খেতে হবে। এটা কিন্তু অ্যান্টাসিড খেয়ে কমবে না। যখন আমাদের পেট জ্বালা করছে, বুক জ্বালা করছে, তখন আমরা একটা অ্যান্টাসিড খেতে বলি এবং এটা 4 to 6 উইকস খেতে বলি এবং ডোজটাও আমরা বলে দিই। কিছু পেশেন্ট আছে সে ডোজটা ফলো করে, কিছু পেশেন্ট নিজেদের ডোজিং করে, কিছু পেশেন্ট 2 দিন খেলো 3 দিন ভুলে গেল, এরকম হবে না। কমপ্লেন থাকবে এবং ওষুধগুলো মনোযোগ দিয়ে খেতে হবে। তো তাতেও যদি না কমে তখন আমরা এন্ডোস্কোপি করে দেখি অন্য কোনো প্রবলেম আছে নাকি, পার্টিকুলারলি যারা এল্ডারলি, হ্যাঁ, যাদের অ্যালার্ম ফিচার, ওজন কমে যাচ্ছে, রক্ত বমি বা কালো পায়খানা হচ্ছে, হ্যাঁ, বা ওষুধ খেয়েও প্রপারলি ওষুধ খেয়েও জিনিসটা কমছে না, তখন আমরা এন্ডোস্কোপি করে দেখি। আর বদহজম, গোটা গোটা পায়খানা হচ্ছে, তখন আমরা প্রথমে প্যানক্রিয়াসে সমস্যা, লিভার গলবার সমস্যা আছে নাকি আমরা দেখে নিই, একটু দেখে নিয়ে সেই হিসাবে আমরা ওষুধ দিই। সুতরাং পেশেন্ট এসে সবসময় 3টে কমপ্লেন একসঙ্গেই বলে, কিন্তু 3টে কমপ্লেনের মধ্যে সূক্ষ্ম ডিফারেন্স আসে, সেটা আমরা জিজ্ঞেস করে বুঝি এবং সেই হিসাবে ওষুধ খাওয়া বা টেস্ট করে ওষুধ খাওয়াই ভালো। অ্যাকচুয়ালি এই যে আমরা ধরুন যখন ইচ্ছে হচ্ছে, যেভাবে ইচ্ছে হচ্ছে অ্যান্টাসিড খেয়ে নিচ্ছি, এতে আমাদের গাট হেলথ খারাপ হচ্ছে কি? ডেফিনেটলি। যদি আমরা অ্যান্টাসিড যখন খুশি খাই, লং টার্ম ওষুধ খাই, তখন কী হচ্ছে, অ্যান্টাসিড করে কি আমাদের ইন্টেস্টিনের যে অ্যাসিডিটি অথবা যেটা পিএইচ সেটাকে বাড়িয়ে দেয়। পিএইচ যত কম থাকবে তত কী হবে, অ্যাসিডি জিনিসটা বেশি থাকবে, আমরা অ্যালকালাইন পিএইচকে নিয়ে যাই। যত এটা হবে তত ইন্টেস্টিনে অ্যাবনর্মাল মাইক্রোবায়োটা গ্রো করে বেশি। আমরা সেটাকে বলি স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, আর সিবো বলে একটা টার্ম আছে। যত বেশি অ্যান্টাসিড আমরা খাবো তত সিবোর চান্স বেশি থাকবে এবং তাতে কী হবে, অ্যাবনর্মাল ব্যাকটেরিয়া গ্রো করবে, তাতে পেটে গ্যাস, ব্লোটিং, এই জিনিসগুলো আরও অনেক সময় বেশি হয়ে থাকে, আরো বেড়ে যেতে হ্যাঁ। পারে। তখনই আমরা ওই টেস্টগুলো করে আমরা দেখি, হাইড্রোজেন ব্লাড টেস্ট, হ্যাঁ, ইউরিয়াস ব্লাড টেস্ট, এই জিনিসগুলো আমাদের আছে যে কতটা অ্যাবনর্মাল ব্যাকটেরিয়া আমাদের গ্রো করেছে। সেই অ্যাবনর্মাল ব্যাকটেরিয়াকে
বন্ধ করার জন্য অথবা মারার জন্য, তখন আমরা বলি সে প্রোবায়োটিক প্রিবায়োটিক। এবং রিফাক্সিমিন বলে একটা অ্যান্টিবায়োটিক আছে, সেটা কী করে গার্ড স্পেসিফিক, যেমন যে কোনো অ্যান্টিবায়োটিক যখন আমরা দিচ্ছি সেটা কিন্তু অ্যাবজর্পশন হয়ে যায় শরীরে, সিস্টেমেটিক্যালি কাজ করে। কিন্তু রিফাক্সিমিন একটা অ্যান্টিবায়োটিক আছে যেটা ইন্টেস্টিনেই কাজ করে। সুতরাং মিক্সচার অফ প্রোবায়োটিক প্রিবায়োটিক উইথ রিফাক্সিমিন এটা দিলে কি হয়, আমাদের ইন্টেস্টিনের যে ব্যাকটেরিয়া, অ্যাবনর্মাল ব্যাকটেরিয়া অর স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়েছে সেটা অনেকটা কমে আসে। তো লং টার্ম অ্যান্টাসিড খেলে সিবো হতে পারে, লং টার্ম অ্যান্টাসিড খেলে স্টোমাকে বড় বড় পলিপ অনেকের হতে পারে। 8 বছর 10 বছর অ্যান্টাসিড খেয়ে যাচ্ছে, এবং এন্ডোস্কোপি করে দেখি, আমারও অনেক পেশেন্ট আছে অ্যান্টাসিড বন্ধ করে দিয়েছি, তাদের পলিপও শুকিয়ে গেছে। যারা অ্যান্টাসিড বেশি খায় তাদের আমরা দেখেছি অনেক সময় রিফ্লাক্স বেশি হয়, পার্টিকুলার যেটা এলডারলি, তাদের অ্যাসপিরেশন নিউমোনিয়া অনেক সময় হয়ে থাকে। এর অ্যান্টাসিড লং টার্ম খায় তাদের অনেক সময় কিডনির প্রবলেম হয়, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বলি আমরা। যারা অ্যান্টাসিড অনেকদিন লং টার্ম খায় তাদের অনেক সময় বোন ডিজিজ হয়, বোনের ক্ষমতা কমে যায়, অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, এবং মাঝে মাঝে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি এগুলো রিপোর্টেড আছে। সুতরাং অ্যান্টাসিড অনেক দিন ধরে খেতে হয় ডিউ টু আদার কোমরবিডিটিস, কিন্তু অহেতুকভাবে ওভার দ্য কাউন্টার অ্যান্টাসিড বছরের পর বছর খাওয়া কিন্তু উচিত নয়। সবসময় ডাক্তারও পরামর্শ করে, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা বলেছি যে অ্যান্টাসিড ছাড়াই কিন্তু লোকে ভালো থাকবে, এবং অ্যান্টাসিড খেলেই যে গ্যাস, অ্যাসিডিটি, ব্লোডিং সবসময় কমে যাবে সেটা নয়। বেড়েও যেতে পারে। অ্যান্টাসিড বন্ধ করে দিন, এবং তার সঙ্গে প্রোবায়োটিক প্রিবায়োটিক রিফ্যাক্সিমিন খেয়ে কিন্তু পেশেন্টের অ্যাসিডিটি কমে যায়। এবং আমি অনেক পেশেন্টের অ্যান্টাসিড বন্ধ করে এটা আমার প্র্যাকটিসে দীর্ঘ 15 বছর ধরে দেখে আসছি। যাদের ধরুন মানে খুব সিভিয়ার, এই যে গলা বুক জ্বালা করা এই ব্যাপারটা মায়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়, তারা কি করবেন? অ্যান্টাসিড যদি তারা না খান, তাদের অল্টারনেটিভ অপশনটা কি? আইডিয়ালি যেটা করা উচিত, তাদের ডাক্তারবাবুদের কাছে আসা উচিত, এবং দীর্ঘকাল দিন যারা এই প্রবলেমটা ভুগছেন তাদের অ্যাকচুয়ালি আইডিয়ালি একটা এন্ডোস্কোপি করে দেখে নেওয়া উচিত সত্যি সত্যি কোনো আলসার, ইরোশন, রিফ্লাক্স এগুলো আছে নাকি। যদি থাকে তাহলে কিছুদিন অ্যান্টাসিড, এবং এখনকার দিন অনেক নিউ জেনারেশন অ্যান্টাসিড বেরিয়ে গেছে যাদের সাইড এফেক্টস অনেক কম। মানে একটু কয়েকটা কম্পোজিশন যদি একটু বলেন আমাদের। যেমন ধর ভোনোপ্রাজন বলে একটা ওষুধ বেরিয়েছে, ফেক্সুপ্রাজন বলে ওষুধ বেরিয়েছে, টেগোপ্রাজন ওষুধ বেরিয়েছে। এই অ্যান্টাসিডগুলো কি করে, সেগুলো হচ্ছে যে যখন সময় খাওয়া যায়, আইডিয়ালি যে কমন অ্যান্টাসিড প্যান্টোপ্রাজোল, র্যাবিপ্রাজোল, ওমিপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, ডেক্সল্যান্সোপ্রাজোল, এই যে অ্যান্টাসিডগুলো আছে আমাদের, এই সোমিপ্রাজোল, সেগুলো ইউজুয়ালি আমরা বলি একটা মেজর মিলের বা ব্রেকফাস্টের 15 মিনিট থেকে আধ ঘন্টা আগে খেতে। হ্যাঁ, কিন্তু এই প্রাজান গ্রুপ অফ ওষুধগুলো এগুলো দেখা গেছে যে খাওয়ার আগে এবং খাওয়ার পরে খেলে ইকুয়ালি এফেক্টিভ হয়। সুতরাং খাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা একটা সুবিধে। কারণ আমি যদি তোমাকে বলি তুমি ব্রেকফাস্ট করবে 8:30, তুমি 8টার সময় অ্যান্টাসিডটা খাবে, এটা কিন্তু 90% রোগীর কাছে সম্ভব নয়, ঘড়ি দেখে মিস হয়ে যাবে। কিন্তু এই অ্যান্টাসিডগুলোর সুবিধা হচ্ছে যে খাওয়ার পরেও খেলেও সেটা ইকুয়ালি এফেক্টিভ থাকে, এবং ক্ষতিটা কম হতে পারে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট অফ ফুড ইনটেক। এবং নর্মাল যে আমাদের অ্যান্টাসিড আমরা এতদিন জানি, যেগুলো আমরা বললাম আমি, সেগুলোর ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে 16 থেকে 18 ঘন্টা, তার বেশি অ্যাকশন থাকে না। সুতরাং এই কনভেনশনাল অ্যান্টাসিডগুলো যেগুলো আমরা ছিল এতদিন বা এখনও আছে, সেগুলো খেলে অনেকের অ্যাসিডিটি হয়। আমরা বলেছি নকটার্ন অ্যাসিড ব্রেক থ্রু, রাত্রেবেলা অ্যাসিডিটি বাড়ছে। ওয়ান অফ দ্য মেন কজ বা প্রধান কারণ হচ্ছে আমরা রাত্রেবেলা অনেক রাত্রে খাচ্ছি, রাত 11টা 12টায় খাচ্ছি, পেট ভরে খাচ্ছি, এবং যা পাচ্ছি তাই খাচ্ছি। কারণ আমরা সারাদিন হয়তো ব্যস্ত কাজ করছি, রাত্রে এসে একটু গুছিয়ে বসে একটু আমরা খাচ্ছি। সুতরাং রাত্রেবেলা খাবারটা আমি সবসময় বলি যত তাড়াতাড়ি পারবে খাবে। আমি বলি যারা দেরিতে বাড়ি ফেরেন, আপনি এসে একটু স্নান করে আপনি একটা লাইট ডিনার করে নিন, আর চা মুড়ি খাবেন না, ঠিক আছে? তো রাতের খাবারটা যদি আমরা পরিমাণ মতন খাই, যা আমাদের স্টোমাকের ক্যাপাসিটি তার 70 থেকে 80% খেতে হয়। এটা হচ্ছে একটা জাপানিজ থিওরি। 70 থেকে 80% লাইট খাবার খান, পরিমাণ মতন খান, বেশি ওভারলোড করবেন না, তাতে নকটার্নাল অ্যাসিড ব্রেকথ্রুটা অনেক কম হয়। কারণ যত আমরা পরিমাণে বেশি খাবো তো স্টোমাকটা ইনফ্লেট হচ্ছে, সাধারণভাবে স্টোমাকে যত ইনফ্লেট হচ্ছে তত ওপরে বেশি চাপ বাড়ছে, চাপ বেড়ে রিফ্লাক্স বেশি হচ্ছে। সুতরাং এই অ্যান্টাসিড খেলেও আমরা নকটার্নাল অ্যাসিড ব্রেকথ্রুগুলোকে আমরা দেখি।
সুতরাং সেগুলো কমানোর জন্য একটা ডাবল ডোজ অ্যান্টাসিড লাগে। এই যে নতুন যে অ্যান্টাসিডসগুলো আমরা বলছি, যেমন প্রাজান গ্রুপের ভোনোপ্রাজান, ফ্লেক্সোপ্রাজান, টেগোপ্রাজান, এগুলো হচ্ছে জাপানে আবিষ্কৃত হয়েছিল এবং 10 বছর এক্সপিরিয়েন্সে যত আমাদের আর্টিকেল বেরিয়েছে সেগুলোতে আমরা দেখেছি যে এগুলো যখন খুশি খাওয়া যায়, পার্টিকুলার যে কোনো একটা সময় খেলেই হলো, খাওয়ার সঙ্গে কোনো দিনে সম্পর্ক একবার। নেই, দিনে একবার অলমোস্ট 24 ঘন্টা কাজ করে। আগেগুলো 16 থেকে 18 ঘন্টা বলছে, 24 ঘন্টা কাজ করে এবং কনভেনশনাল অ্যান্টাসিডের যে লং টার্ম সাইড এফেক্ট সেগুলো দেখা গেছে অনেক কম। সুতরাং এখন আমাদের অনেক সেফার অ্যান্টাসিডস বেরিয়ে গেছে এবং এগুলো এখন আমাদের ভারতবর্ষ পাওয়া যাচ্ছে, কিছুদিন ধরে, আমার 1.5-2 বছর ধরে পাওয়া যাচ্ছে এবং আমাদের এক্সপিরিয়েন্স খুব খারাপ নয়, যে ভারতবর্ষ পপুলেশনেও যদিও ডাইভার্সিফাইড পপুলেশন মোটামুটি ভালোই কাজ করছে। আমরা গাট হেলথ নিয়ে আলোচনা করছি, একটা টপিক আসবেই এখন, কিন্তু আমরা খুব দেখি সোশ্যাল মিডিয়ায়, সেটা হলো সকালবেলায় খালি পেটে কফি খাওয়া বা ঘি কফি খাওয়া। অনেকে বলছে খালি পেটে 1 চামচ ঘি খেয়ে নিলেও হয়, তাতে নাকি গাট হেলথ ভালো হয়। এটা সত্যি? আচ্ছা, কফি অনেক রকম তো ভ্যারাইটি আছে, যেমন মিল্ক কফি উইথ সুগার, ব্ল্যাক কফি, আর অনেক রকম কফির ভ্যারাইটি এখন আমরা পেয়ে গেছি অ্যাকচুয়ালি। সুতরাং আমি যেটা বলি যে ব্ল্যাক কফি হচ্ছে টাইম টেস্টেড এবং এটাতে দেখা গেছে যে ব্ল্যাক কফি খেলে লোকের লিভার অনেকটাই ভালো থাকে এবং লোকের ইউরিনেশনও ভালো হয় এবং লোকের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজও আছে, বিভিন্ন রকমের ভালো ভালো কফি পাওয়া যায়, সেগুলো ভালো। কিন্তু দিনে বেশি ব্ল্যাক কফি খাওয়া উচিত নয়, যেটা পরিমাণ মতো আমরা বলি ম্যাক্সিমাম 4 কাপ ব্ল্যাক কফি খাওয়া উচিত। কারণ ব্ল্যাক কফি মানে ক্যাফিন আছে, বেশি ক্যাফিন খেলেও ক্যাফিন রিলেটেড অনেকের হাইপার অ্যাসিডিটি হয়, অনেকের রিফ্লাক্স হয় এবং অনেকের মেন্টাল অ্যাংজাইটি তৈরি হয়, কারণ ক্যাফিন অল আর স্টিমুলেন্ট ড্রিঙ্কস অ্যাকচুয়ালি। সুতরাং 4 কফি পর্যন্ত আমরা লিমিট রাখতে পারি। কিন্তু যাদের অ্যাসিডিটি, রিফ্লাক্স ডিজিজ আছে অনেকে, তাদের ব্ল্যাক কফি সহ্য হয় না। আমি ব্ল্যাক কফি মানে বলছি উইদাউট সুগার, কারণ যে কোনো ক্ষেত্রেই উইথ সুগার হচ্ছে বিষ, আমরা সোজাভাবে বলতে পারি। যত আমরা সুগার কম খাবো, চিনি মিষ্টি কম খাবো, তত আমরা ভালো থাকবো। কারণ কার্বোহাইড্রেটস বেশি খেলে সেটা শরীরে গিয়ে ফ্যাটে পরিণত হয়, যতটুকু লাগে শরীর রাখে, বাকিটা ফ্যাটে পরিণত হয়ে বিভিন্ন অর্গানে ডিপোজিট হয়। সুতরাং ব্ল্যাক কফি উইদাউট সুগার খাওয়া যেতে পারে, তবে যাদের অ্যাসিডিটি প্রবলেম কম, যাদের রিফ্লাক্স প্রবলেম কম, কারণ খালি পেটে অনেকের এই জিনিসগুলো রিফ্লাক্স হয়, ঠিক আছে। ঘি কফি, এমনি ঘি, বেসিক্যালি তুমি এটা বলছো, কিন্তু এখনকার দিনের যুগে আসল ঘি কিন্তু আমরা পাই নাই বললেই চলে। যত ঘি বাজারে বিক্রি হয় সেগুলো কিন্তু কমার্শিয়ালাইজড এবং সেগুলোর মধ্যে ভেজাল থাকতে বাধ্য। বাড়িতে যদি আমরা পিওর ঘি তৈরি করতে পারি তাহলে কিছুটা উপকার আছে, হ্যাঁ, কিন্তু কমার্শিয়াল ঘিতে ভেজাল থাকতে বাধ্য, আদারওয়াইজ সেটা কমার্শিয়াল করাই যাবে না। আমাদের যা দেশের পপুলেশান, খুবই কম ঘি আমরা তৈরি করতে পারি। যেমন ডাক্তারবাবু, এখন আমি তো ডাক্তারবাবু, এই সুবিধায় কিছু কিছু পেশেন্ট যাদের এখনও গ্রাম থেকে আসে আমার জন্য, মাঝে মাঝে ঘি নিয়ে আসে, বা আমার ওয়াইফও ডাক্তার, ওর জন্য নিয়ে আসে। সেই ঘির টেস্ট আর বাজার থেকে ভালো ব্র্যান্ডের ঘি টেস্ট খেয়েও আমি দেখেছি, এটা আকাশ পাতাল তফাৎ, বোঝাই যায় যে কোনটা আসল কোনটা নকল। সুতরাং আসল ঘি অল্প পরিমাণে খেলে সেটা বেনিফিশিয়াল, কিন্তু খালি পেটে খেতে পারো যদি তোমার রিফ্লাক্স না থাকে, ঠিক আছে। রিফ্লাক্স থাকে তাদের এগুলো খেলে অনেক সময় অস্বস্তি হয়। সুতরাং ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়ালি, ঠিক আছে। সবার জন্য এটা এটা নিজে খেয়ে বুঝতে হবে। অনেকে ভাবে ডাক্তার এটা কি আমি খেতে পারি, তখন আমি এই খাবারকে আমি খেতে পারি। সুতরাং আমি সব পেশেন্টদের সেটা বলি, আপনি খেয়ে নিজে দেখবেন, কারণ প্রত্যেকটা বডির জেনেটিক মেকআপ আলাদা, তাই না? তুমি একরকম দেখতে, আমি একরকম দেখতে। পৃথিবীতে তুমি এটা দেখেছো অবাক জিনিস, যে দুজন মানুষ কোনো দিন এক দেখতে হয় না, খুব রেয়ারলি একটু দেখতে হতে পারে, কিন্তু সূক্ষ্ম পার্থক্য থাকেও। মনোজাইগোটিক টুইন অনেক সময় হয়, কিন্তু তাদেরও গ্রোথ হওয়ার পর একটু ডিফারেন্স হয়। সুতরাং অল ইজ জেনেটিক্যালি ডিটারমিন। সুতরাং আমাদের এখন বিভিন্ন ফুড অ্যালার্জি টেস্ট, ফুড টেস্ট, ইন্টরনেস টেস্ট, কোন খাবার খেলে ভালো থাকবে, এসব বেরিয়ে গেছে, কিন্তু সেগুলো অনেক কস্টলি টেস্ট। সুতরাং আমি পেশেন্টদের বলি, যেটা খেয়ে আপনি ভালো থাকবেন আপনি নিজেই বুঝতে পারবেন। আমরা স্টাইল করে ডাক্তারি করি বলি দুধ খাবেন না, ছানা খাবেন না। যদি একজন দুধকে সহ্য করতে পারে, কেন খাবেন না? এটা কিন্তু একটা বড় টপিক আপনি তুললেন, সেটা হলো এখন সবাই বলছে ডেয়ারি প্রোডাক্ট বাদ দিয়ে দিন, আমাদের জন্য নাকি ভীষণ ক্ষতিকর।
আমরা ছোটবেলা থেকে খেয়ে এসেছি, কোনোদিন আমাদের বাবা দাদু মানে ঠাকুমা মা সবাই খেয়ে এসেছে, কোনোদিন কোনো ক্ষতি হয়নি। হঠাৎ করে দুধ খারাপ কি করে হয়ে গেল? না, দুধ আমি কোনোদিনই খারাপ বলবো না। ডেয়ারি প্রোডাক্ট সবসময় আমাদের দরকার, কারণ এটা কনভেনশনাল টিচিং এবং এটাতে অনেক কিছু ভালো থাকে। কিন্তু প্রবলেম হচ্ছে আবার সেই বলছি ভেজালের গল্প। যত দুধ কমার্শিয়ালি তৈরি হচ্ছে কিছু না কিছু ভেজাল থাকছেই, এবং মাঝে মাঝে সেটা আমরা বিভিন্ন রকমের মিডিয়া, টিভি, মিডিয়া, ফেসবুক বিভিন্নভাবে দেখছি। সুতরাং সেই গোয়ালার দুধ পাওয়া কিন্তু এখন মানে কলকাতা শহরে অসম্ভব হয়ে গেছে। সবই আমাদের প্যাকেটের দুধ খাই। সুতরাং সেইটার থেকে মুক্তি পাওয়াটা ডিফিকাল্ট। তবে পিওর ডেয়ারি প্রোডাক্টস কোনোদিনই হেলথের পক্ষে বাজে হতে পারে না, কারণ দুধেও প্রচুর প্রচুর গুণ আছে। দুধের যেটা গুণ নেই সেটা হচ্ছে আয়রন, খুব একটা পাওয়া যায় না। অল মিল্ক আর ডেফিসিয়েন্ট ইন আয়রন, বাট আদার অল মিল্ক শুড কন্টেন্ট দি গুড অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস অরিজিনাল যদি হয় সেটার গুণ থাকতে বাধ্য। এটা টাইম টেস্টেড ওভার দ্য ইয়ার্স, এটা এখন চেঞ্জ করা যায় না। এটা পুরো মিথ আমার পক্ষে মনে হয়। খাওয়া দাওয়া নিয়ে মানে এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক কিছু আমরা দেখতে পাই, মানে এক একবার এক এক রকমের ডায়েটের কথা শুনি। আমরা হঠাৎ করে ধরুন একটা কিছু দেখলাম সোশ্যাল মিডিয়ায়, শুরু করে দিলাম খাওয়া, কোনো হয়তো ডায়েটারি সাপ্লিমেন্ট অনেক রকমের পাওয়া যায় এখন। বা আমি যদি প্রোবায়োটিক প্রিবায়োটিকের কথাও বলি, এখন কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবল, মানে ডক্টরের কাছে যাওয়ারও প্রয়োজন নেই, আমরা বাজার থেকে কিনে নিতে পারি। ওই আপনার কথায় 10 মিনিটে বাড়িতে চলে আসবে আর কি। তো সেগুলো কি আমাদের মানে নিজের হেলথকে না জেনে, নিজের শরীরকে না চিনে হঠাৎ করে খাওয়া শুরু করা উচিত? না, সব কিছু শুরু করা উচিত নয়। আমাদের যেমন তুমি বললে প্রোবায়োটিক, প্রচুর প্রোবায়োটিক আমাদের পাওয়া যায়, কিন্তু তুমি মনে রাখবে সব প্রোবায়োটিক কোয়ালিটি হতে পারে না, কারণ প্রোবায়োটিক্সগুলো একটা পার্টিকুলার টেম্পারেচারে তোমাকে স্টোর করতে হয়। সুতরাং ম্যাক্সিমাম প্রোবায়োটিকই তুমি দেখবে এমনি পড়ে আছে, তার ট্রান্সপোর্টেশন ঠিক নয়। আইডিয়ালি ইট শুড বি নিয়ে কোল্ড চেন। আর তুমি যখন প্রোবায়োটিক কিনছো, যে দোকান থেকে কিনছো বা ফার্মেসিতে কিনছো, সেটা ফ্রিজে আছে নাকি দেখতে হবে। ইউজুয়ালি কন্ডিশনস শুড বি স্টোরড বিলো 25 ডিগ্রিজ। হ্যাঁ, আমাদের গরম প্রধান দেশ, শীতকালেও আমাদের টেম্পারেচার কিন্তু 25 ডিগ্রি বেশি থাকে। যাদের শীতের দেশ যাদের, তাদের অসুবিধা নেই। তো অনেক প্রোবায়োটিক 8 ডিগ্রিজ নিচে রাখতে হয়, অনেক প্রোবায়োটিক্স এখন টু দ্য ক্যাপসুলার প্যাকিং সেটা হচ্ছে 25 ডিগ্রি নিচে রাখতে হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কিন্তু সব জায়গাতে হয় না। এখন তো ধরুন প্যাকেটে করে চলে আসছে পাউডার ফর্মে, জলে গুলে খেয়ে নাও তাহলেই নাকি সব হয়ে যাবে। এটা সত্যি এটা হয়? আমার সত্যি এটা কোনোদিনই মনে হয় না, কারণ এটাতে এফেক্টিভনেসটা চলে যায়। সুতরাং প্রপারলি প্রিজার্ভ জিনিস যদি তুমি না খাও, এবং কিছু কিছু ভারতবর্ষের ফার্মাসিউটিক্যাল কোম্পানির আছে যারা এটা খুব স্ট্রিনজেন্টলি মেনটেন করার চেষ্টা করে, কারণ সব প্রোবায়োটিক কিন্তু কাজ করে না। কিছু কিছু প্রোবায়োটিক কাজ করে, কিছু কিছু প্রোবায়োটিক কাজ করে না। এটা আমি আমার নিজের ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখেছি, এবং পেশেন্টরাই এসে বলে কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না। কারণ যদি তুমি ব্র্যান্ড চেঞ্জ করে দাও, বলে ডাক্তার আগেই এটা দিয়েছিলেন যে প্রোবায়োটিকটা, সেটাই কিন্তু ভালো ছিল, ওইটাই আপনি লিখুন, ওটা খেয়েই কিন্তু ভালো আছি। সুতরাং যারা আমরা ক্লিনিশিয়ান, তারা কিন্তু এটা আমরা ফেস 4 স্টাডি, পোস্ট মার্কেটিং স্টাডি, পেশেন্টরাই কিন্তু এসে ফিডব্যাক দেয় কোন ওষুধ কাজ করছে কোন ওষুধ কাজ করছে না। সুতরাং বাজারে অনেক কিছু পাওয়া যায়, ফার্মেসি ছাড়াও অনেক প্রোবায়োটিক্স বা অনেক কিছু পাওয়া যায়, এগুলো কিন্তু পেলেই খেতে হবে, এটা কিন্তু করা উচিত নয়। আমি সবসময় বলি নর্মাল খাবার খান, সীমিত খাবার খান, যতটা লেস স্পাইসি খাবার খান, এমনিতেই শরীর ভালো থাকবে। সাপ্লিমেন্ট খাওয়ার দরকার নেই। প্র্যাকটিক্যালি আমাদের কিন্তু এখন এই সাপ্লিমেন্টের কথা আপনি বললেন, আমি যেরকম বলছিলাম এখন স্লিমিং বিভিন্ন সাপ্লিমেন্ট আমাদের খুব ইজি অ্যাভেলেবল বাজারে। আমরা সত্যি বুঝতে পারি না কোনটা খাবো। সবাই দাবি করেন যে খেলেই আপনি রোগা হয়ে যাবেন 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে। অনেকে ভুল করে হয়তো কিনেও ফেলেন, তারপর অনেক সাইড এফেক্ট পান। মানে এই সিচুয়েশনটা থেকে মুক্তির উপায় কি? এই সে মুক্তির উপায় হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কম দেখা, মোবাইল ফোন কম ঘাটা, তাহলেই কিন্তু আমরা মুক্তি পেয়ে যাব। সুতরাং ন্যাচারাল আইটেমসের মতো কোনো দিনই আর্টিফিশিয়াল আইটেমস হতে পারে না, ঠিক আছে? এই আর্টিফিশিয়ালের কনসেপ্টসগুলো কিন্তু আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে এসছে। যেমন তুমি যদি বাইরে বেড়াতে যাও, তুমি দেখবে ম্যাক্সিমাম হচ্ছে প্রসেসড ফুড, ফ্রেশ ফুড নয়। তাই জন্যই ওয়েস্টার্ন পপুলেশনে বিভিন্ন রকমের ডিজিজ হয়,
যেগুলো আমরা দেখছি এখন ভারতবর্ষতে হচ্ছে, আগে ছিল না। আগে ছিল না। তার কারণ হচ্ছে ফুড হ্যাবিট। ওই যে তোমাকে বললাম অল ডিজিজ অরিজিন টু দ্য গাট। এখন আমাদের মল হয়ে গেছে, মলের মধ্যে বড় বড় দোকান আছে, সেখানে গিয়ে বড় বড় ফ্রিজ আছে, সেখানে গিয়ে প্যাকেটেড ফুড পাওয়া যাচ্ছে। তুমি বললে অবাক হবে, দুদিন আগেও একজন এসে আমাকে উপহার হিসাবে নিয়ে এসছে প্যাকেটেড ফুড, প্যাকেট বাটার চিকেন, প্যাকেট স্যান্ডউইচ আমাকে এসে দিচ্ছে। ভদ্রতা খাতিরে আমি নিলাম, কিন্তু ওইটা কিন্তু আমি কোনো দিন খাবো না, বা আমার বাড়িতে নিয়ে কাউকে খাওয়াবো না, কারণ ওটা অলরেডি প্যাকেট ফুড। এবং তুমি যদি প্যাকেট ফুডটা দেখো, ওগুলোকে মেনটেন করতে হয় অ্যাট ফ্রিজিং টেম্পারেচারে। সে কিন্তু কোনো দোকান থেকে কিনে এসে আমাকে দিচ্ছে হসপিটালে। দিয়ে কি হচ্ছে, সেটা সারাদিন হসপিটালে পড়ে থাকছে, বাড়িতে যাচ্ছি ততক্ষণ কিন্তু তার ডিফ্রস্টিং হয়ে গেছে। সুতরাং এই যে প্যাকেট ফুডগুলো সঙ্গে সঙ্গে ডিফ্রস্ট করেই খেতে হয়, ঠিক আছে? কিন্তু এই যত প্যাকেট ফুড খাবে তত তোমার ইন্টেস্টিনে অ্যাবনর্মাল ব্যাকটেরিয়া গ্রো করবে, তত তোমার শরীর খারাপ হবে, তোমার ফ্যাটি লিভারের চান্স বেশি থাকবে, এবং ক্যান্সারের চান্সও প্রচুর বেশি থাকে। সুতরাং যত প্রসেসড ফুড খাবে, যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রসেসড ফুডকেই লোকে থাকে, ভীষণ ভীষণ অপশন সুতরাং নেই ওখানে। ওদের কিন্তু কোলন ক্যান্সার অনেক 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 বেশি হয়। এখনও আমাদের ভারতবর্ষে ওদের থেকে রেট কম, কারণ এখনও আমাদের অতটা প্রসেসড ফুড, কারণ আমাদের তো গরিব কান্ট্রি। ধরো আমাদের ম্যাক্সিমাম লোকই গরিব, তারা প্রসেসড ফুড খাওয়ার মধ্যে অ্যাফোর্ডেবিলিটি নেই। যেদিন অ্যাফোর্ডেবিলিটি হবে সেদিন কিন্তু আমাদেরও অত রেট অফ ক্যান্সার হবে, কোলন ক্যান্সার, এই ক্যান্সারসগুলো। সুতরাং যত প্রসেসড ফুড খাবে, আর্টিফিশিয়াল ফুড খাবে, ছোটোবেলায় বা এখনও আমরা দেখি যে হাতে গড়া রুটি আর তরকারি তুমি যদি খাও, তার যা টেস্ট, তুমি 10 মিনিটের অ্যাপে রুটি পরোটা সবই কিন্তু পাওয়া যায় এখন। এসে তুমি গরম করে খেলে তার টেস্ট অনেক আলাদা, এবং তার কোনো গুণগান নেই, ক্ষতিই বেশি। আপনি রুটির কথা বললেন, তাতেই মাথায় চলে এলো গ্লুটেন। এটা তো এখন একটা বড় ব্যাপার, একটা বড় সাবজেক্ট, ভীষণ বড় সাবজেক্ট, এবং সরাসরি গাট হেলথের সঙ্গে যুক্ত। রিলেটেড। এটা একটু বুঝিয়ে বলুন। আচ্ছা, গ্লুটেন সেন্সিটিভিটি মানে হচ্ছে হুইটে একটা প্রোটিন, যেটা আমরা বলি গ্লুটেন, সেটা যখন আমরা খাই কিছু কন্ডিশন আছে, যেমন মোস্ট কমন যেটা আমরা বলি সেটা হচ্ছে সিলিয়াক ডিজিজ, যেটা আমরা শুনে থাকি। সিলিয়াক ডিজিজে গ্লুটেন হাইপার সেন্সিটিভিটি হয়। সুতরাং যে কোনো গমের জাতীয় জিনিস যেগুলো গম থেকে তৈরি হয়, যেমন রুটি, আটার জিনিস, বিস্কিট, কেক, এগুলো খেলে পেটে ব্যথা, বমি, ওয়েট লস হচ্ছে, অ্যানিমিয়া, লুজ মোশন হচ্ছে, এরকমভাবে অনেক পেশেন্ট আমাদের কাছে আছে, পার্টিকুলারলি যেটা অ্যাডোলেসেন্ট এবং যারা ইয়াং বয়সে এটা ধরা পড়ে আর কি, ঠিক আছে? তো সেটাকে আমরা বলি হচ্ছে গ্লুটেন হাইপার সেন্সিটিভিটি অথবা সিলিয়াক ডিজিজ। এখন একটা টার্ম এসছে লাস্ট 10-12 বছরে, নন সিলিয়াক গ্লুটেন হাইপার সেন্সিটিভিটি। সিলিয়াক ডিজিজ নয়, কিন্তু গ্লুটেনের হাইপার সেন্সিটিভিটি আছে। বিভিন্ন রকমের টেস্ট করে এটা ধরা যায়, দেখছি যে এটা গ্লুটেন হাইপার সেন্সিটিভিটি অথবা সিলিয়াক ডিজিজ। সুতরাং এই ডিজিজটা ডায়াগনোজ করলে দ্য ট্রিটমেন্ট ইজ সিম্পল। ট্রিটমেন্ট সিম্পল হচ্ছে এলিমিনেট অর গ্লুটেন ফ্রম দ্য ডায়েট। ভয়ঙ্কর কঠিন, কিন্তু কোনো ওষুধ লাগে না। তাই জন্য এখন বিভিন্ন রকমের গ্লুটেন সোসাইটির অ্যাওয়ারনেস এসে গেছে, তারা প্রচার করছে, এবং গ্লুটেন ফ্রি বিভিন্ন রকমের খাবার আমাদের এখন পাওয়া যায়। যেমন তুমি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাও, সিলিয়াক একটা মেজর প্রবলেম, ওদের কিন্তু গ্লুটেন ফ্রি ডায়েট ফ্রিলি অ্যাভেলেবল অনেক দিন ধরে, কারণ এই ডিজিজগুলো ওখানকার 50-60 বছর 70 বছরের পুরনো, অত 80 বছরের পুরনো হয়ে গেছে। কিন্তু ভারতবর্ষে এই কনসেপ্টটা খুব বেশি দিন আসেনি, ধরো 20-25 বছর এসছে। আর ইস্টার্ন ইন্ডিয়াতে কনসেপ্টটা আরও মানে লাস্ট 10 বছর 12 বছর অত ডেভেলপ করেছে। সুতরাং বিভিন্ন গ্লুটেন ফ্রি খাবার পাওয়া যায়, কিন্তু যেহেতু এটা খুব এখনও কম, সেই হিসাবে অ্যাওয়ারনেস এখনও নেই। সুতরাং সে খাবারগুলোর বা গ্লুটেন ফ্রি আটা, মানে ডিগ্লুটেনাইজড করে জিনিসগুলো, সেগুলো হচ্ছে দাম অনেক বেশি। তো নর্মাল আটার কেজি যদি 50 টাকা হয়, সেগুলো হচ্ছে 200 টাকা, কারণ এগুলো অ্যাওয়ারনেস কম। যত অ্যাওয়ারনেস, যখন কোনো জিনিস নতুন আসে, একটা জিনিস যে কোনো জিনিস বাজারে 200 টাকা হয়, সেটা যখন 20 জন ব্যবহার করে 100 টাকা হয়, সেটা 100 জন ব্যবহার করে সেটা 20 টাকায় পাওয়া যায়। সেরকমই যতদিন যাচ্ছে অ্যাওয়ারনেসটাও বাড়ছে, এবং গ্লুটেন ফ্রি ডায়েট। সুতরাং তুমি যদি এখন একটু হাই কোয়ালিটি রেস্তোরাঁতে যাও, তোমার দেখবে ফুটনোটে লেখা থাকে টেল মি ইফ ইউ হ্যাভ এনি অ্যালার্জি টু এনি সাবস্টেন্সেস, সেখানে কিন্তু গ্লুটেনটাও মেনশান থাকে, তুমি যদি ফুটনোটগুলো পড়ো নিচে। অথবা পাশে খাবারের পেছনে টুক করে লেখা থাকে ইফ ইউ হ্যাভ এনি অ্যালার্জি প্লিজ টেল আওয়ার শেফ, আমাদের যারা রান্না করছে, যে আমাদের শেফ, তাদের বলো। হ্যাঁ, সুতরাং
যারা একটু হাই কোয়ালিটির রেস্টুরেন্ট চালাচ্ছে, প্রাইস হোটেলে তুমি এগুলো পাবে না, কারণ এটা সম্ভব না, প্রাইসিং করতে পারবে না সম্ভব হবে না। তারা, কিন্তু সেই জিনিসগুলো এখনকার দিনে কনসেপ্ট এসছে এবং পশ্চিমবঙ্গে আমি দেখেছি কিছু কিছু রেস্তোরাঁতে এগুলো লেখা থাকে। সুতরাং সেই হিসাবে তোমাকে শেফ আলাদা করে জিনিসটা বানিয়ে দেবে, প্রাইস তাই না অনেক হাই চার্জ হয়, ঠিক আছে। সুতরাং গ্লুটেন হাইপার সেন্সিটিভিটি আমি যেটা বলবো ইজ নট আনকমন ইন্ডিয়া, এটা অ্যাওয়ারনেসটা দিনকে দিন বাড়ছে। তাই জন্য খাবারও আমাদের গ্লুটেন ফ্রি ডায়েট আমরা এখন অনলাইনে অর্ডার করলে বা বিভিন্ন দোকানে গেলেও আমরা পাই, রেস্তোরাঁ অফার করছে, এবং গ্লুটেন সোসাইটি অ্যাওয়ারনেস বিভিন্ন সোসাইটি গ্রো করছে, যাতে আমরা অ্যাওয়ারনেসগুলো আমরা দেখতে পাচ্ছি। অনেকেই এখন বলছেন যে ময়দা খাওয়া ছেড়ে দিতে হবে, ময়দা খেলে ভীষণ ক্ষতি হবে, আটার লুচি খান বা আটারে রুটি খান। আমরা নর্মালি বাঙালিরা আটার রুটি খাই, কিন্তু লুচিটা কিন্তু ময়দা দিয়েই বানানো হয়। মানে এটা কি সত্যি? মানে আমরা যদি এক আধ দিনও ময়দার খাবার খাই তাতে ক্ষতি হবে? দেখো, এটা তোমার বলছি, আটা ময়দা সবই একই সোর্স থেকে তৈরি হচ্ছে, কিন্তু রিফাইন যত হচ্ছে তত তার গুণ কমে যায়। ময়দা হচ্ছে অনেক রিফাইন, আটা হচ্ছে অনেক লেস রিফাইন। যেমন চিনি আর গুড়, গুড় হচ্ছে লেস রিফাইন, চিনি হচ্ছে অনেক ওয়েল রিফাইন্ড। আগে আমরা ঢেকি ছাড়া চাল বলতাম, সেগুলি এখন বাজারে খুব কস্টলি হয়ে ব্রাউন রাইস, ব্ল্যাক রাইস, বিভিন্ন রকম রাইসের বিক্রি হচ্ছে। হ্যাঁ, সেগুলো গুণাগুণ একটু বেশি, তার জন্য দাম বেশি। কিন্তু যত তুমি পলিশ রাইস খাবে, বাসমতি রাইস 200 টাকা 300 টাকা কেজি, সেগুলো কিন্তু গুণাগুণ কম, খেতে ভালো লাগে। কারণ পলিশ যখন তুমি করবে রাইসটা, তত সাদা হবে, তত খেতে ভালো হবে, কিন্তু ওপরের যে রাইসের কোটিংয়ে তোমার ভিটামিনসগুলো থাকে সেগুলো উঠে চলে যাচ্ছে। সুতরাং যত তুমি পলিশ জিনিস খাবে, রিফাইন্ড জিনিস খাবে, তত খাবারের গুণাগুণ কমে যায়, তত খাবারটা খেতে ভালো লাগে। তাই জন্য লুচির আর আটার লুচি এবং ময়দার লুচির তফাৎ আছে। আমরা বাঙাল, আমরা ঘিয়ে ভাজে লুচি খাই, কিন্তু আমি বিয়ের পরে আমি প্রথম কনসেপ্ট জানলাম যে লুচি আটার হতে পারে। লাস্ট 20 বছর ধরে আটার লুচি খেয়ে আসছি, ময়দার লুচিও তো একবার বা দুবার খেয়েছি। এখন আমার বাড়িতে আটার লুচি হয়, রেয়ারলি হয়, মাসে একবার আটার লুচি হয়, ময়দার লুচি হয় না। না, আমাদের বাড়িতে এটা আমার এখনো ময়দার প্র্যাকটিক্যাল লুচি। এক্সপিরিয়েন্স বলছি তোমাকে। আমি এখনো পুরোটাই বাঙাল, আমার বাড়িতে ময়দার লুচি হয়। মানে প্র্যাকটিক্যালি এটা ভাবা উচিত প্র্যাকটিক্যালি আমাদের। ব্যাপারটা হচ্ছে, যত তুমি রিফাইন জিনিস খাবে তত তোমার শরীরের ক্ষতি। টেস্টি ফুড শরীরের ক্ষতি, এবং রিফাইন জিনিস, প্রসেস জিনিস দিনের পর দিন খেলে শরীরে ক্ষতি হয় এবং শরীরে বিভিন্ন রকমের ক্যান্সারও দেখা দিতে পারে। ওই জন্য সুতরাং প্রসেসড ফুড, যেটা আমি তোমাকে বললাম, রিফাইন্ড ফুড যেগুলো ক্যান্সার বেশি, তাহলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক ক্যান্সার রেট বেশি বিভিন্ন অর্গানে দেন ইন দ্য এশিয়ান পার্সপেক্টিভ স্টিল। আমরা অনেক সময় দেখি যে মানুষের অ্যালকোহল কনজাম্পশনের একটা ঝোঁক রয়েছে। আমাদের গাট হেলথে তার কতটা প্রভাব পড়ে, কতটা নেগেটিভ প্রভাব পড়ে, বা কোনো পজিটিভ প্রভাব আদৌ আছে কি? পজিটিভ প্রভাব কিছু নেই, তবে তুমি যদি সোশ্যাল ড্রিঙ্কার হও, সোশ্যাল ড্রিঙ্কার মানে ওয়ান্স ইন এ ব্লু মুন খাচ্ছ, মাসে একবার খাচ্ছ বা 2 মাসে একবার খাচ্ছ, বিভিন্ন সোশ্যাল স্ট্র্যাটার পিপুল আমরা তো মিট করি অ্যাজ এ ডক্টর। সুতরাং কিছু কিছু প্রফেশন, কিছু কিছু সোশ্যাল স্ট্র্যাটা আছে, তুমি যদি একদমই অ্যালকোহল না খাও তাহলে তোমার কিন্তু তারা বিতাড়িত হয় আস্তে আস্তে, ঠিক আছে। কিন্তু তোমাকে পরিমাণ রাখতে হবে। সোশ্যাল ড্রিঙ্কিং ইজ নট এ ক্রাইম, বাট ড্রিঙ্কিং এভরিডে লিডস টু ব্যাড গাট হেলথ। ইন্টেস্টিনাল মাইক্রোবায়োটা চেঞ্জ হয়, তোমার লিভারের ওপর প্রেশার পড়ে, প্যানক্রিয়াসের ওপর প্রেশার পড়ে। আমি খুব সাধারণ ভাষায় বলছি, তুমি যদি খাও দীর্ঘকাল 5 থেকে 7 বছর খাও, তা তোমার লিভারে এফেক্ট পড়বে, এবং লিভারে এফেক্ট পড়ে আস্তে আস্তে লিভারটা শক্ত হয়ে লিভার সিরোসিস। সুতরাং আমরা সবাই জানি অ্যালকোহল খেলে লিভার সিরোসিস হয়, এটা সবাই জানি। অ্যালকোহল খেলে প্যানক্রিয়াটাইটিস হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু যারা অ্যালকোহল খাচ্ছে না তাদেরও প্যানক্রিয়াটাইটিস হচ্ছে। আমার নিজেরই প্যানক্রিয়াটাইটিস হয়েছে, সেটা হচ্ছে গলস্টোন ইনডিউস প্যানক্রিয়াটাইটিস। তো আমার যখন প্যানক্রিয়াটাইটিস হয়েছে, সবাই জিজ্ঞেস করছে যে স্যার আপনি তো কোনো অ্যালকোহল খান না, আপনার প্যানক্রিয়াটাইটিস হলো? আমি বললাম আমার গলব্লাডার স্টোন থেকেও প্যানক্রিয়াটাইটিস হয়। সুতরাং এগুলো হচ্ছে ইল হেলথ অফ অ্যালকোহল। তবে সোশ্যাল ড্রিঙ্কিং টু মেনটেন ইউর সোশ্যাল প্রেস্টিজ, এটা 2 মাসে 3 মাসে 2-3 পেক খেলাম, হ্যাঁ, সেটাতে কিছু ক্ষতি ইউজুয়ালি হওয়ার কথা নয়। তবে আমরা যেটা বলি, দেয়ার ইজ সিরোজেনিক ডোজ, মানে 5 বছর রেগুলার 50-60 গ্রাম অ্যালকোহল খেলে তোমার সিরোসিস হতে পারে, যদি তুমি জেনেটিক্যালি প্রিডিসপোজড হও, ঠিক আছে। কিন্তু দেয়ার ইজ নো প্যানক্রিয়াটোজেনিক ডোজ অফ অ্যালকোহল। তোমার 2 পেক অ্যালকোহল খেয়েই তোমার কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ঠিক আছে। সুতরাং একবার যার অ্যালকোহল খেয়ে প্যানক্রিয়াটাইটিস হয়েছে, ইভেন ইফ ইউ আর সোশ্যাল ড্রিঙ্কার, তুমি ইউ শুড নেভার টেক
অ্যালকোহল, কারণ তোমার ইউ আর প্রিডিসপোজ টু প্যানক্রিয়াটাইটিস। এবং যারা ওবেজ তাদের রিস্ক ফ্যাক্টর বেশি, যারা স্মোক করে উইদিক অ্যালকোহল তাদের রিস্ক ফ্যাক্টরগুলো বেশি আসে। সুতরাং টেক হোম পয়েন্ট যেটা আমি তোমাকে বলছি, সোশ্যাল ড্রিঙ্কিং ইজ নট ব্যাড, ইউ ক্যান হ্যাভ এ সোশ্যাল ড্রিঙ্কিং ওয়ান্স ইন এ ব্লু মুন, বাট ডোন্ট ড্রিঙ্ক অ্যালকোহল রেগুলারলি, ইট ইজ নট গুড ফর ইউর হেলথ। একদম পরিষ্কারভাবে এটা। পরিষ্কারভাবে বলে দিলাম কথাটা। ফলমূল খাওয়া বা কাঁচা শাকসবজি খাওয়া, কাঁচা খাবার খেলে কোনো হেলথ বেনিফিট হয় কি? আচ্ছা, এ নিয়ে তোমাকে বলি যে ব্যাপারটা, যে কোনো জিনিস খাবো সেটাকে কিন্তু প্রপারলি আমাদের প্রথমে ধুয়ে নিতে হবে। কারণ বাজারে আমরা যাই ফলমূল পাই, শাকসবজি পাই, সবই কিন্তু একটু অ্যাডাল্টারেটেড থাকবেই, তার রং দেওয়া এই দেওয়া। সুতরাং যখন ফল খায় প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ তার কোটিংয়ে জিনিসগুলো থাকবেই। কারণ বিক্রেতা চেষ্টা করবে কি স্যার ফ্রেশ দেখানো সবসময়, সুতরাং অ্যাডাল্টারেশন করিবে, সুতরাং ভালো করে জিনিসটাকে ধুয়ে নিতে হবে। ঠিক আছে, ধুয়ে নিয়ে খেলে আমাদের শরীরে যে পেস্টিসাইডস কেমিক্যালস এগুলো অনেক কম যায়। সুতরাং ভালো করে ধুয়ে সেটাকে কেটে, এবং ফল সবসময় ফ্রেশলি কাট খেতে হবে, এটা তো বলাই কেটে হয়। সবসময় খেয়ে নেবে। ফল যদি তুমি কেটে টিফিন বক্সে করে অনেকে আমরা নিয়ে যাই, সেটাতে কি হয়, ফলে তো সুইটনার থাকে, যে কোনো হ্যাঁ ন্যাচারাল সুইট সব কিছু থাকে, সুতরাং সেটা ফার্মেন্টেড হয়ে যায়, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়। সুতরাং কাটা ফল 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে, সেটা খাওয়া কোনোদিনই উচিত নয়। সুতরাং কাটা ফল ভালো করে ধুয়ে সেটাকে কেটে, যদি তুমি অফিসে ফল নিয়ে যাও, হোল ফ্রুট নিয়ে যাও, গিয়ে ওখানে একটা ছুরি রাখো, ছুরি রেখে ওখানে কেটে ভালো করে ধুয়ে খাও। সুতরাং ফল খাওয়ার থিওরি হচ্ছে এটা। খালি পেটে অনেকে বলে ফল খেলে অ্যাসিডিটি গ্যাস হয়, এটা আমার কিছু পেশেন্টরাও বলে, তবে এটা কোনো সায়েন্টিফিক যুক্তি আমি খুঁজে পাই না। আমিও মাঝে মাঝে ফল খাই, কিন্তু আমার কিন্তু কোনোদিন কিছু হয়নি। এবং আমার আনুষঙ্গিক অনেককে আমি জিজ্ঞেস করেছি, এগুলো কোনো অ্যাকচুয়ালি বইতে লেখা থাকে না। খেলে তাদের কিন্তু কোনো অসুবিধা হয় না, কিন্তু অনেকের অসুবিধা হয়। যাদের হয় তারা খাওয়ার পর একটু কিছু খেলে তারপর খাওয়া উচিত অ্যাকচুয়ালি। এবার তোমার কাঁচা শাকসবজি দেখো, আমরা স্যালাড খুবই খাই, ঠিক আছে, এবং স্যালাড খাওয়ার অনেক উপকারিতা। যেমন টমেটো আমরা কাঁচা খাই, আমরা গাজর কাঁচা খাই, আমরা বিট কাঁচা খাই, শশা কাঁচা খাই। সুতরাং গ্রিন স্যালাড খাওয়াটা খুবই দরকার। আমরা যেমন বাঙালিরা, এই যে আমরা বলছিলাম মাটন বিরিয়ানি, যে কোনো আমরা যদি অ্যানিমেল ফুড খাই তাতে প্রোটিন বেশি থাকে। প্রোটিনের একটা প্রপার্টি আছে কনস্টিপেশন করা। সুতরাং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রোটিন বেশি খায়, ওদের সপ্তাহে 2-3 বার পটি করলেই এনাফ, কিন্তু ভারতবর্ষে আমরা কিন্তু রেগুলার পটি করি। সুতরাং প্রোটিন তুমি যত বেশি ইনটেক করবে, তোমার ফাইবারও বেশি ইনটেক করতে হবে, নাহলে তোমার কনস্টিপেশন হবে, পায়খানা পরিষ্কার হবে না। সুতরাং স্যালাড খাওয়া খুব উচিত। কারণ আমি সকালেও স্যালাড খাই, রাত্রেও স্যালাড খাই। আমার বাড়িতে স্যালাড খাওয়াটা খুবই প্রচলিত, এবং সেটা ফ্রেশলি কাট স্যালাড। সুতরাং স্যালাড কেটে খেতে হবে। এবং কাঁচা সবজির মধ্যে ধরো আমাদের লেটুস পাতা পাওয়া যায়, এগুলো কিন্তু ভালো করে আবার দিতে হবে, কিন্তু ধুয়ে খেতে হবে। সুতরাং লেটুস পাতা খাওয়া যেতে পারে, কিন্তু কাঁচা পালং শাক খেয়ে কিন্তু হজম করতে পারবে না। সুতরাং এগুলোকে প্রপারলি কুক করে রাখতে হবে। এবং আমরা বাঙালিরা খুব শাক প্রিয়, প্রচুর শাক আমরা খাই, কিন্তু শাকগুলো তো মাটির থেকে একদম ওঠে। সুতরাং শাকেও প্রচুর মাটি লেগে থাকে, এবং প্রচুর স্পোর্টস কেমিক্যালস এগুলো লেগে থাকে। শাক কিন্তু খুব ভালো করে ধুয়ে খেতে হবে, শাকের পাতাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে কিন্তু জিনিসগুলো রান্না করতে হবে। তাই না আমরা প্রচুর পেশেন্ট পাই যে শাক খেয়ে পেটে ব্যথা, বমি, লুজ মোশন হয়েছে। তার কারণ হচ্ছে বেশিরভাগ ঘরেই আমাদের কাজের লোকেরা এসে রান্না করে, আর তাদের 3-4টে বাড়িতে রান্না করে, তাদের অত সময় নেই। সুতরাং শাকের জন্য পার্টিকুলারলি বলি যে আমরা বাঙালিরা খুব শাক প্রিয়, খুব ভালো করে ধুয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এক এক করে ছাড়িয়ে জিনিসটা খেতে হবে। আর শাক হজম করাও একটু ডিফিকাল্ট, কারণ শাক হজম করার যে এনজাইমসগুলো আমাদের খুব কম অ্যাকচুয়ালি। সুতরাং বয়স্ক লোকেদের যাদের হজম ক্ষমতা কমে আসছে, তাদের আমি একটু শাকটা রেস্ট্রিক্ট করতে বলি, ঠিক আছে, খেতে বারণ করি, বা যতটা কম রেস্ট্রিক্টে খাওয়া যায়। কারণ ওটা খেয়েই ম্যাক্সিমাম বয়স্ক লোকেরা আসে, জিনিসগুলো অসুবিধা হচ্ছে। এক হচ্ছে প্রপারলি ধুয়ে খাওয়া হয় না, আরেকটা হচ্ছে শাক হজম করা মুশকিল হয়। তখনই পেটে ব্যথা, বমি, লুজ মোশন, বিভিন্ন রকমের উপকরণ বা কমপ্লেন্স নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসে। কাঁচা সবজি, অনেকে কাঁচা পেঁপে খায়, কাঁচা পেঁপে কিন্তু খেলে অনেকেরই হজম হয়ে যায়, আমি দেখেছি আর কি, ঠিক আছে। সুতরাং ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। তো সব কাঁচা খেয়ে তো আমরা করতে পারবো না, সুতরাং প্রপারলি কুক করে খেতে হবে। তবে স্যালাড, পার্টিকুলারলি শশা,
টমেটো, গাজর, তারপরে বিট, এগুলো কিন্তু আমরা কাঁচা খেলে খারাপ নয়, ভালো করে ধুয়ে ফ্রেশলি কাট। কারণ আমি যখন কোনো পার্টিতে যাই, বিয়ে বাড়িতে যাই, আমি কিন্তু প্রথমেই প্লেটটা নিয়ে খাওয়া শুরু করি, কারণ তখন হচ্ছে ফ্রেশ খাবার থাকে। এই তুমি স্যালাডটা 2 ঘন্টা পরে খাবে, সবার খাওয়া যাবে, সেটা কিন্তু ফ্রেশ থাকে না, মতো ঘাটাঘাটি হয়ে যায়। যত ঘাটাঘাটি করবে তত জিনিসটা ওয়েস্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সুতরাং ফ্রেশ ক্লাস স্যালাড থাকলে খাও, নাহলে খেও না। এখন কিন্তু বাজারে বেশ কিছু ইনজেকশন এসেছে, আপনিও একবার বললেন, আমরা নামটা শুনতে পাই অজেমপিক বা মনজারো, এগুলো আমরা শুনতে পাই। এটা কি সত্যি সেফ? আমরা এখন যেটা আমরা তোমাকে বলছিলাম যে ওবেসিটি নিয়ে ডিল করছি, সুতরাং আমাদের পপুলেশান এত আমরা ফাস্ট ফুড খাচ্ছি যে আমরা মোটা হয়ে যাচ্ছি। মোটা হয়ে গেলে ওবেসিটি রিলেটেড ডিজিজগুলো আমাদের শরীরে ঢুকছে। সবচেয়ে কমন হচ্ছে ফ্যাটি লিভার, ডায়াবেটিস, প্রেশার বাড়ছে, ইউরিক অ্যাসিড বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে, হার্ট অ্যাটাকের রেট বাড়ছে, স্ট্রোকের রেট বাড়ছে, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। সুতরাং আমরা মোটা হয়ে যাচ্ছি, তখন আমরা ডাক্তারবাবুদের কাছে যাচ্ছি যে আমরা কি করে রোগা হব। তো সবসময় আমি পেশেন্টদের বলি, রোগা হওয়ার প্রধান উপকরণ বা প্রধান আশ্রয় হচ্ছে মুখটাকে বন্ধ করতে হবে। মুখটা যদি আমরা বন্ধ করি, তাহলে কিন্তু আমরা মাসে 2 থেকে 3 কেজি ওজন এমনিতেই কমাতে পারি। কারণ এটা সায়েন্টিফিক প্রুভড যে 7,500 কিলো ক্যালোরি যদি আমরা রেস্ট্রিক্ট করতে পারি, তাহলে আমরা 1 কেজি ওজন আমরা কমাতে পারি। ফর এক্সাম্পল বলছি, অনেকেই আমরা অল্প অল্প করে দুধ চা সারাদিন খাচ্ছি। ধরো 10 কাপ আমরা দুধ চা খেলাম, অনেকেই আমরা করি, ঠিক আছে। 1 কাপ চা, দুধ চা উইথ চিনি দিয়ে যদি খাই, তা আমাদের 60 থেকে 70 ক্যালোরি 1 কাপ চায় যাচ্ছে। তো 10 কাপ যদি আমরা খাই দিনে, তাহলে আমরা 700 ক্যালোরি খাচ্ছি। 70 ইন্টু 10 700, তাহলে মাসে কি হচ্ছে 700 ইন্টু 3 30, তাহলে কত হচ্ছে 21,000। তাহলে 21,000 কিলো ক্যালোরি আমরা শুধু চা খেয়েই খাচ্ছি। সে যদি আমরা বন্ধ করতে পারি, তুমি দেখো 7,500 কিলো ক্যালোরি 1 কেজি ওজন কমবে, প্রায় 3 অলমোস্ট কিলো। 2.5 থেকে 3 কিলো ওজন শুধু চা যদি আমরা বন্ধ করি। একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা অনেকেই খেয়ে থাকি 2 দিন পর পর একটু চা খাচ্ছি, তাহলে আমরা 3 কেজি ওজন শুধু চা বন্ধ করেই হচ্ছে। সুতরাং প্রাইম হচ্ছে মুখটাকে বন্ধ করতে হবে। তখনই বলে কি ডায়েট খাবো আমরা, আমি তখন বলি, যদি তুমি 4টে রুটি খাচ্ছ, তুমি 2টো রুটি খাবে, 2টো রুটি খেলে 1টা রুটি খাবে। ফ্রুটস ভেজিটেবলস বেশি করে খাবে, কার্বোহাইড্রেট ফুড যতটা কম খাবে ততটা তোমার ওজন তাড়াতাড়ি কমবে, ঠিক আছে। মিষ্টি চিনি নো, ঠিক আছে। মুখটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে মাসে আমরা 2.5 থেকে 3 কেজি ওজন এমনিতেই কমাতে পারি। তবে অনেকে আছে যে আমরা বলি না, জল খেলেও আমরা মোটা হই, হাওয়া খেলেও মোটা হয়, এরকম আমাদের পপুলেশন আছে। তারা হয়তো তার ওজন হওয়া উচিত 60 কেজি, সে 90 কেজি। 30 কেজি ডায়েট করে, ছুটে, এক্সারসাইজ করে কমানো সম্ভব, কিন্তু সেই স্ট্রেংথ বা স্ট্যামিনা খুব কম লোকেরই আছে। লোকেরা খুব সহজভাবেই জিনিসটাকে কমাতে চায়। এখানেই রোল এসে যায় ওষুধের, যেটা আমি একটু ডিসকারেজই করি এখন। কিন্তু মানুষের যদি স্ট্যামিনা থাকে, তাহলে কিন্তু তোমার জিনিসটা করা সম্ভব। সুতরাং যারা পারে না, শর্টকাট করে, তখনই রোগ এসে যায় ওষুধের। সুতরাং এখন বিভিন্ন রকমের ওষুধ এসে গেছে, আইদার ইন ওরাল ফর্ম অথবা ইন সাবকিউটেনিয়াস ইনজেকশন ফর্ম। যেমন দুটো ওষুধ আমরা বিভিন্ন রকমভাবে আমরা দেখছি আমার ভারতবর্ষে এসে গেছে। যেমন ধরো মনজারো এসছে, যেমন ধরো ওয়েগোভি এসছে, ওজেমপিক এসছে, বিভিন্ন রকমের ওষুধ পাওয়া যাচ্ছে। এগুলো কি সপ্তাহে একটা করেই নেওয়া যায়, এবং এটা বিভিন্ন রকমের ডোজ হয়। হ্যাঁ, যেমন মনজারার ডোজ হচ্ছে 2.5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম, 7.5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 15 মিলিগ্রাম, এরকমভাবে স্ট্রেংথগুলো আমরা আস্তে আস্তে বাড়াই। যেমন ওয়েগোভি বা অজেমপিক হচ্ছে 0.25, 0.5, 1, 1.7, 2.4, এরকমভাবে আমরা আস্তে আস্তে বাড়াই। সুতরাং এই ইঞ্জেকশানগুলোর সুবিধা হচ্ছে যে এগুলো সপ্তাহে একদিন নিতে হয়, সাবকিউটেনিয়াস নিতে হয়, পেনলেস ইঞ্জেকশান, সপ্তাহে একদিন নিলেই চলছে। সুতরাং এটা ইজি, নিতে 5 থেকে 10 সেকেন্ড লাগে। সুতরাং অ্যাপ্লিকেশান, এত সুন্দর অ্যাপ্লিকেশান মোড আছে, একটা পেনে 4টে ডোজ পাওয়া যায়, পেনলেস ইঞ্জেকশান। সুতরাং নেওয়াটা খুব ইজি। যে কোনো দামি ইঞ্জেকশান নেওয়ার আগে লোকে সাইড এফেক্টটা জানবে। এটা একটা ইঞ্জেকশান মাসে 10,000, 12,000, 15,000 টাকা করে নিচ্ছে মাসে খরচ, কিন্তু তার তো সাইড এফেক্ট জানা দরকার। তো সাইড এফেক্ট হচ্ছে যেগুলো হয়, সেগুলো হচ্ছে ইঞ্জেকশান নেওয়ার পরে
1 থেকে 1.5 দিন 2 দিন হয়। অনেকে বমি বমি ভাব হয়, পেটটা একটু ফেঁপে থাকে, গা ম্যাজ ম্যাজ করে, ভ্যাকসিনের মতন আর কি। একটু জ্বর জ্বর ভাব অনেক হতে পারে, হেডেক হয় অনেকে লুজ মোশন হয়। এগুলো হচ্ছে খুব কমন সাইড এফেক্ট অফ দিস মেডিসিনস। তবে এই সাইড এফেক্টগুলো হচ্ছে সেলফ লিমিটিং, এবং এগুলো আস্তে আস্তে ইঞ্জেকশন নেওয়া, প্রথম 2টো ডোজ নিলে এরকম হচ্ছে, 3টে ডোজ 4th ডোজ যত নেবে, এটা শরীরে একটা অ্যাডাপ্টেশন এসে যায়। অ্যাডাপ্টেশন এসে যাওয়ার পরে আস্তে আস্তে সাইড এফেক্টগুলো কমে যায়। সাইড এফেক্টগুলোর মিনিমাইজ করার উপায় হচ্ছে খুব সিম্পল থিং। ধরো তোমার শনিবার রোববার ছুটি আছে, তাহলে আমি সবসময় পেশেন্টদের বলি তুমি শুক্রবার দিন রাত্রে নাও, তাই তুমি শনিবার রোববারটা ব্রেক পাবে। তুমি উইকের মাঝখানে বুধবার নিলে তোমার বৃহস্পতিবার অফিস আছে, শুক্রবার অফিস আছে, অফিসে অস্বস্তি হচ্ছে, বিভিন্ন রকমের বমি পাচ্ছে, এই পাচ্ছে, অস্বস্তি হয়। সুতরাং শুক্রবার রাত্রে নাও, যাদের শুক্র অফিস যায় শনিবার নাও, সুতরাং 1 থেকে 1.5 দিনে রিকভারি করে যায়। এবং যেদিন ইঞ্জেকশনটা তো নেবে, পার্টিকুলার আমরা বলি রাত্রেবেলা নিয়ে নিতে, 8টা 9টা নাগাদ নিয়ে নিতে, সেদিন ডিনারটা খুব কম করো বা লিকুইড খাবার খাও আগের দিন রাত্রে। এগুলো কিন্তু কোনো বইতে লেখা থাকে না। আমরা এগুলো ইঞ্জেকশনগুলো কিছুটা তো ইউজ করেছি, লাস্ট 6 মাস 8 মাস তো ইউজ করছি, ভারতবর্ষে এসছে। আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স এগুলো বলছি আর কি, পেশেন্টের ফিডব্যাক নিয়ে বিভিন্ন লিটারেচার ঘেটে যেগুলো বলছি। সুতরাং যে ইঞ্জেকশন নেবে খুব লাইট খাবার খাও, সেদিন ভাত মাছ ডাল পেট ভরে খেও না, সেদিন রাত্রে লাইট স্যুপ খাও, খুব কম খাবার, যা খাওয়ার তা 1/3 খাবার খাও, তাহলে কি সহজে ডাইজেস্ট হয়ে যাবে। কারণ এই ইঞ্জেকশানগুলো কী করে, এই ইঞ্জেকশানগুলো তোমার স্টোমাকে মোটিলিটি কমিয়ে দেয়। উদ্দেশ্য হচ্ছে খাওয়াটা কমানো। যদি তুমি খাওয়াটা কমাতে পারো তাহলেই তোমার ওজন কমবে, তোমার লিভার থেকে ফ্যাট গলবে, তোমার সুগার কন্ট্রোল হবে। সুতরাং এই ওষুধগুলো কী করে, বেনিফিটস হচ্ছে সুগার কন্ট্রোল করবে, ওজন কমাবে, লিভারে ফ্যাট গলাবে, এবং কার্ডিওভাস্কুলার বেনিফিট আছে, রেনাল বেনিফিট আছে, বিভিন্ন অর্গানে বেনিফিট। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ওজনটা কমিয়ে দেবে। ওজনটা কমালেই তোমার সব অর্গানগুলো ভালো করে ফাংশন করবে। সুতরাং এই সাইড এফেক্টসগুলো হচ্ছে মিনিমাল, এবং এই সাইড এফেক্টসগুলো হলে একটু বমি হলে একটু বমির ট্যাবলেট খেতে আমরা বলি, খুব লাইট খাবার খেতে বলি, এবং হাইড্রেট করতে বলি। তুমি সলিড খাবার খেও না। তোমার অস্বস্তি হচ্ছে, তুমি সারাদিন ওআরএসের জল, ডালের জল, ডাবের জল, ফ্রুট জুস, এগুলো তুমি ন্যাচারালি প্রিপেয়ার্ড ফ্রুট জুস, বাইরে কেনা ফ্রুট জুসের কথা বলছি না, এগুলো খাও, হাইড্রেট করো নিজেকে। তুমি যদি হাইড্রেট করো, তোমার অর্গানে ব্লাড সার্কুলেশন ভালো হবে, এবং অটোমেটিক্যালি তোমার এই সাইড এফেক্টসগুলো মিটিগেট হয়ে যাবে। এগুলো আস্তে আস্তে শরীরে অ্যাডাপ্টেশন করে নেয়, এবং আস্তে আস্তে ডোজ বাড়লে এগুলো অ্যাডাপ্টেশন হয়ে যাওয়ার পর সাইড এফেক্টগুলো আস্তে আস্তে কমে আসে। তবে নেক্সট প্রশ্ন হচ্ছে, যদি আমি ইঞ্জেকশনটা ছেড়ে দেই তাহলে আমার কি হবে। একদম। যেটা দেখা গেছে যে ইঞ্জেকশনটা ছেড়ে দেওয়ার পরে তোমার হয়তো ওয়েট কত, 6 মাস নিলে কত নিতে হবে এর কোনো রেকমেন্ডেশন নেই। তোমার টার্গেট হচ্ছে তোমার যা বডি ওয়েট হওয়া উচিত সেটাতে তুমি রিচ করে গেলে, তারপর তুমি ইঞ্জেকশন ছেড়ে দিতেই পারো। তবে ছেড়ে দেওয়ার পরে তোমায় কিন্তু মুখটা কন্ট্রোল করতে হবে। তোমার 90 কেজি ওজন ছিল, তুমি খাওয়া কন্ট্রোল করলে, ইঞ্জেকশন নিলে তুমি 70 কেজি এলে, তোমার তো টার্গেট ওয়েট 70, তুমি ইঞ্জেকশনটা ছেড়ে দিলে, কারণ দিনের পর দিন ইঞ্জেকশন নেওয়া যাবে না। সুতরাং ঠিক আছে, তো ছেড়ে দেবো, আমি 70 কেজি এসে গেছি, এবার আমি আবার খেতে পারবো। যেই তুমি খাওয়া শুরু করলে অমনি আবার তুমি 80 কেজিতে চলে গেলে, তাহলে কি হলো, তুমি যেটুকু গেন করেছো, তোমার হেলথ বেনিফিট হয়েছে, সেটা কিন্তু আবার খারাপের দিকে চলে গেল। সুতরাং যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও আমরা দেখেছি যে বিভিন্ন রকম, কারণ এগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক আগের থেকে প্রচলিত, অনেক দিন ধরে এগুলো চলছে, যে দেখা গেছে স্টাডি, মোস্ট অফ দ্য পিপল ওরা বলছে যে, এবার দেখেওছি, আমরা এক বন্ধুকেই দেখেছি, ও নিত ওজেম্পিক নিত, কিছুদিন নিয়ে ওজন কমলো, যেই ছাড়লো আবার খেতে শুরু করলো, আবার বেড়ে গেছে। আমার নিজের স্কুলের বন্ধু, এটা আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি, ঠিক আছে। তো সুতরাং ওয়েট রিডিউস করার পরে তোমার কিন্তু খাবারটা কিন্তু সেরকমভাবেই মেনটেন করতে হবে। সুতরাং না হলে কি হচ্ছে, ইউ আর লুজিং ইউর টাইম, এনার্জি, মানি, সব কিছু তোমার লস হচ্ছে, এবং হেলথ বেনিফিট কিছু হচ্ছে না। সুতরাং আমি যেটা বলি, ফার্স্ট ট্রাই টু রিডিউস ইউর ওয়েট ন্যাচারালি, মুখটা বন্ধ রাখতে হবে, এবং রেগুলার ছোটাছুটি, সুইমিং, আধ ঘন্টা শরীরের ক্যালোরি বার্ন করতে হবে, এটা করেই কমা যায়। এটাও তাদের সময় নেই বা করতে পারছে না, তাদের আমরা এই ইঞ্জেকশনের সাহায্য নিতে বলি। কিছু মাইনর সাইড এফেক্ট আছে, সেগুলো আস্তে আস্তে মিটিগেট হয়ে যায়, কিন্তু ওয়েট রিডাকশন হওয়ার পরে কিন্তু তোমাকে খাবারটাকে মেনটেন করতে হবে। এবং এই ইঞ্জেকশানগুলো 75 to 80% ক্ষেত্রে এফেক্টিভ হয়। 100 নিলে কিন্তু 100 জনের ওয়েট কমবে না, 20 থেকে 25 জনের ওয়েট কমবে না,
কিন্তু এটা যেমন এটা জেনেটিক্যালি ডিটারমিন, এটা কিন্তু তোমাকে জানতে হবে। সুতরাং আমি যেটা বলি 2 থেকে 3 মাস আমরা ট্রায়াল দিয়ে দেখো যে তোমার ওজন কমছে নাকি। যদি করে ওজন কমে, মুখটা বন্ধ করে, মুখটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি কথাটা, তাহলে তুমি কন্টিনিউ করো, আদারওয়াইজ স্টপ ইট। কারণ তুমি 3 মাস নিয়ে তোমার ওজন কমলো না, মুখটা বন্ধ করো, তাহলে তোমাকে ওই ইঞ্জেকশনটা এফেক্টিভ নয়। এটা 20-25% হতে পারে, 75-80% ট্রায়ালস বলেছে, এবং আমরা নিজের প্র্যাকটিক্যাল ফিল্ডেও দেখেছি আমরা যেটা এফেক্টিভ হচ্ছে। তবে যে কোনো জিনিস ন্যাচারাল ওয়ে ইজ দ্য বেস্ট থিং টু ডু। যেমন ন্যাচারাল প্রেগনেন্সি আর আর্টিফিশিয়াল প্রেগনেন্সির মধ্যে বিস্তারিত তফাৎ, ঠিক আছে? সুতরাং ন্যাচারালি যেটা আমরা বলি সেটা যদি আমরা না করতে পারি, তখনই আমরা আর্টিফিশিয়াল মিনসে যাই। সুতরাং অলওয়েজ ন্যাচারাল থিং ফার্স্ট, এখন আমি সেটা বলে যাচ্ছি। অনেক ধন্যবাদ, মানে অনেক কিছু জানতে পারলাম, অনেক প্রশ্নের উত্তরও পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার, আবার দেখা হবে।